আজকের এই গুরুত্বপূর্ণ পলিসি ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সাজ্জাদুর রহমান, ডেপুটি এডিটর বিজনেস স্ট্যান্ডার্ডের। সো অন বিহাফ অফ বিজনেস স্ট্যান্ডার্ড আপনাদের সবাইকে অনস এগেইন ওয়েলকাম করি। আর আজকের এই ইম্পর্ট্যান্ট যে ডায়ালগ হচ্ছে আমাদের টিবিএসের সাথে পার্টনার প্র্যাকটিক্যাল অ্যাকশন, তাদের সাথে এটা হচ্ছে এবং টপিক শাহিদ লতিফ বললেন যে আনলকিং প্রাইভেট সেক্টর ফাইন্যান্সিং ফর লস অ্যান্ড ড্যামেজ ইন বাংলাদেশ। তো এটা আসলে এই বিষয়টা আসলে বাংলাদেশের বা ক্লাইমেট চেঞ্জ, তো বাংলাদেশে আমরা সবাই জানি যে আসলে এই জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। প্রতি বছর আমাদের এখানে বন্যা, ঘূর্ণিঝড় বা নদী ভাঙ্গন, ইভেন স্যালিনিটি এখন একটা বিগ চ্যালেঞ্জ হচ্ছে, হিটওয়েভ হচ্ছে। তো এগুলো আসলে আমাদের অর্থনীতির আপনার অর্থনীতি বলেন, জীবিকা বলেন বা মানুষের যে জীবনকে খুব গভীরভাবে সেগুলো ক্ষতিগ্রস্ত করছে। আমরা যদি সম্প্রতি দেখি যে হাওড় অঞ্চলে বন্যা, তো সেখানে আমরা দেখলাম যে থাউজেন্ডস অফ ফার্মার্স তারা যে তাদের ক্রপস লস করলো সাডেনলি, মানে কারো আসলে হাতের কন্ট্রোলের মধ্যে এটা নেই। সো এই ধরনের ঘটনা কিন্তু আমরা খুব ফ্রিকুয়েন্টলি দেখছি। তো কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই যে ক্ষয়ক্ষতি হচ্ছে জলবায়ুজনিত কারণে বিভিন্নভাবে, তো এটা মোকাবেলায় আসলে যে অর্থায়ন প্রক্রিয়া, ফাইন্যান্সিং, এগুলো খুবই মানে স্ট্রাকচার্ড না একদমই। এগুলো হয়তো কোথাও কোথাও অ্যাডহক বেসিসে হচ্ছে বা কেউ পার্সোনালি কন্ট্রিবিউট করছে, ফ্র্যাগমেন্টেড, রাইট। সো এটা আসলে হয়তো টেম্পোরারি একটু হেল্প করছে, কিন্তু এটা খুবই অপর্যাপ্ত। এবং আসলে ঘটনাগুলো ঘটে হচ্ছে যে ঘটনা ঘটার পরে কিছু একটা অ্যাডহক বেসিসে করা। তো এগুলো নিয়ে আসলে কিভাবে আরও স্ট্রাকচার করা যায়, বিশেষ করে যে জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির অর্থায়নে বেসরকারি খাতের ভূমিকা যেটা এখনও সীমিত, এবং কর্পোরেট অনুদান বা সিএসআর কার্যক্রম থাকলেও সেগুলো অধিকাংশ ক্ষেত্রেই স্বল্পমেয়াদী এবং জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সেগুলো আসলে সমন্বিত না। তো অথচ বাংলাদেশের গ্রোয়িং প্রাইভেট সেক্টর, আমরা জানি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড কর্পোরেট ইকোসিস্টেম এই খাতে একটা বড় পরিবর্তন আনতে পারে। তো আজকের আলোচনার মূল উদ্দেশ্য হলো যে কিভাবে প্রাইভেট সেক্টর ফাইন্যান্সকে আরও কার্যকর, জবাবদিহিমূলক এবং দীর্ঘমেয়াদী কাঠামোর মধ্যে এনে বাংলাদেশের লস অ্যান্ড ড্যামেজ ফাইন্যান্সিং ল্যান্ডস্কেপকে আরও শক্তিশালী করা যায়। তো আমি আশা করি যে আজকের এই আলোচনা শুধু আসলে আমাদের সমস্যা চিহ্নিত না, বরং নীতিগত সুপারিশ এবং বাস্তবসম্মত সমাধান, নতুন অংশীদারিত্ব তৈরির পথও আজকে দেখাবে আমাদের এটা। তো আমরা যেটা আমি একটু সংক্ষেপে বলি যে আমাদের এক্সপেক্টেড যে আউটপুট আমরা এই প্রোগ্রাম থেকে, ডায়ালগ থেকে আশা করি যে বাংলাদেশের লস অ্যান্ড ড্যামেজ ফাইন্যান্সিং গ্যাপ সম্পর্কে আসলে কোথায় অর্থায়নের ঘাটতি, কেন বিদ্যমান কাঠামো আসলে যথেষ্ট না, কোন খাতগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে, তা নিয়ে আসলে এই যে আপনারা যারা স্টেক হোল্ডার আছেন, এক্সপার্ট আছেন, তাদের থেকে শোনা এবং একটা আসলে সমন্বিত ধারণা তৈরি করা, এবং বেসরকারি খাতকে কীভাবে আরও সম্পৃক্ত করা যায়। তো এই বিষয়ে আপনাদের থেকে আমরা সুপারিশ, রিকমেন্ডেশনস আশা করি। সিএসআর, কর্পোরেট ফাইন্যান্স, ব্যাংকিং, ইন্স্যুরেন্স সেক্টরকে আরও কীভাবে আসলে কৌশলগতভাবে ক্লাইমেট ফাইন্যান্সিংয়ের সঙ্গে যুক্ত করা যায়, তো সেই বিষয়ে আমরা সুস্পষ্ট পলিসি রিকমেন্ডেশন আপনাদের আলোচনার মাধ্যমে উঠে আসবে বলে আশা করছি। তো এই যে ফ্র্যাগমেন্টেড ফাইন্যান্সিংয়ের পরিবর্তে আসলে সরকার, উন্নয়ন সহযোগী এবং প্রাইভেট সেক্টরের অংশগ্রহণে এটার কিভাবে আসলে কাঠামোটা আরও স্ট্রং করা যায় এবং দীর্ঘমেয়াদে পরিকল্পনা করে এগোনো যায়, তো সেই সব বিষয় নিয়ে আমরা আশা করি যে আপনাদের আমাদের আজকের এই আলোচনা থেকে সেগুলো উঠে আসবে। আমি এখন রিকোয়েস্ট করছি প্র্যাকটিক্যাল অ্যাকশানের ইশরাত শবনম, কান্ট্রি ডিরেক্টর প্র্যাকটিক্যাল অ্যাকশন, আপনাকে রিকোয়েস্ট করছি একটু সূচনা বক্তব্য দেওয়ার জন্য। প্রযুক্তিকে প্রান্তিক জনগোষ্ঠীর কাজে কিভাবে কাজে লাগানো যায় সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করি। 60-এর দশক থেকে আমরা কাজ করছি। এই মুহূর্তে আমাদের 4টি মহাদেশে প্রেজেন্স রয়েছে: এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং ইউরোপে। এবং এশিয়ার মধ্যে আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স এবং সিঙ্গাপুরে আমরা প্রেজেন্ট আছি। আর আমরা যদি আমাদের কাজের ক্ষেত্রগুলো বলি তাহলে মোটা দাগে তিনটি এলাকাতে আমরা কাজ করি।
একটি হলো আরবান রেজিলিয়েন্স, একটি হলো রেজিলিয়েন্স টু ক্লাইমেট চেঞ্জ, নেচার লস অ্যান্ড বায়োডাইভার্সিটি লস, এবং আরেকটি হলো গ্রিন অ্যান্ড ইনক্লুসিভ ইকোনমি। এবং আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে এই প্রতিটি স্ট্র্যাটেজিক এরিয়াই হলো আসলে একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং কোথাও না কোথাও ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনজনিত যেই ঝুঁকি রয়েছে সেই ঝুঁকির সাথে সম্পৃক্ত। তো সেই জায়গা থেকে আমি বলবো যে যেই লস অ্যান্ড ড্যামেজের জন্য আমরা আজকে যে এই অ্যাডভোকেসি এই ইনিশিয়েটিভটি নিয়েছি, এখানে আমরা আসলে দেখতে চাই যে এই লস অ্যান্ড ড্যামেজের যে ফাইন্যান্সিংয়ের যে প্রক্রিয়াটি রয়েছে সেটি কতটুকু আসলে আমাদের জনবান্ধব, কতটুকু এফিশিয়েন্ট এবং কতখানি ইফেক্টিভ। একই সাথে আরেকটি বিষয় হচ্ছে যে প্রাইভেট সেক্টর ফাইন্যান্সিংয়ের যে মোডালিটিগুলো রয়েছে তা কতটুকু বন্ধুসুলভ আসলে এই লস অ্যান্ড ড্যামেজের ফাইন্যান্সিংয়ের বিষয়টিকে এফিশিয়েন্ট করার জন্য। একই সাথে প্রাইভেট সেক্টর ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে আমরা কতটুকু আসলে ইনসেন্টিভাইজ করতে পারছি, প্রাইভেট সেক্টরকে কতখানি উদ্বুদ্ধ করতে পারছি লস অ্যান্ড ড্যামেজে কন্ট্রিবিউট করার জন্য। আর ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির একটি বড় জায়গা রয়েছে, সেখানেও আমাদের আসলে একটু বোঝার দরকার যে এই যেটুকু কন্ট্রিবিউশন সোফার আছে কিংবা সামনে আসছে সেটার আসলে ব্যবহারযোগ্যতা কতখানি আমরা আসলে নিশ্চিত করতে পারছি। তো আমি অনেক বেশি সময় নেব না। প্র্যাকটিক্যাল অ্যাকশনের তরফ থেকে আরেকবার আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের একটি প্রেজেন্টেশন আছে এবং অবশ্যই আমরা আপনাদের প্রত্যেকের ইনপুটস এবং কন্ট্রিবিউশনকে আমরা আজকে নোট ডাউন করব এবং উই উইল ট্রাই টু মেক ইট কম্প্রিহেন্সিভ ওয়ান, এবং আমরা এটাকে পরের ধাপে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা করব। ধন্যবাদ। Okay, now I want to request MD Shamsud Doha, Chief Executive, CPRD, প্রেজেন্টেশনের জন্য একটু রিকোয়েস্ট করছি। জি, আমি তামান্না, আমি প্রেজেন্টেশনটা শুরু করব, এরপরে দোহা ভাই আমার সাথে জয়েন ওকে করবে। জি, আচ্ছা, আমাদের টপিক ছিল আজকে আনলকিং লস অ্যান্ড ড্যামেজ ফাইন্যান্সিং ইন বাংলাদেশ এবং প্রাইভেট সেক্টরের এঙ্গেজমেন্ট আমরা কিভাবে একটা পলিসি ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারি সেটা নিয়ে আমরা কাজ করেছি। আমরা এই কাজটা করেছি আসলে জুরিক ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যালায়েন্সের পক্ষ থেকে, যেটা প্র্যাকটিক্যাল অ্যাকশন ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার অফ দিস অ্যালায়েন্স। এবং জুরিক ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যালায়েন্সে আমরা গত 16 বছর ধরে কাজ করছি পৃথিবীর 15টি দেশে, যেখানে প্র্যাকটিক্যাল অ্যাকশন 5টি দেশে কাজ করছে, এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকাতে। আমাদের এই দীর্ঘ 16 বছরের যাত্রায় আমরা বেশ কিছু থিম্যাটিক প্রায়োরিটিতে কাজ করছি। এর মাঝে একটি রয়েছে অ্যাডাপ্টেশন গভর্নেন্স, হিট স্ট্রেস এবং আরবান রেজিলিয়েন্স, নেচার বেসড সলিউশনস, আর্লি ওয়ার্নিং সিস্টেমস, ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার রিস্ক ফাইন্যান্সিং অ্যান্ড ইন্স্যুরেন্স, এবং ন্যাশনাল অ্যান্ড গ্লোবাল অ্যাডভোকেসি ফর অ্যাডাপ্টেশন ফাইন্যান্স অ্যান্ড লস অ্যান্ড ড্যামেজ ফাইন্যান্স। এবং আমাদের এই অ্যালায়েন্স একটি মাল্টি সেক্টরাল পার্টনারশিপ, যেখানে ডেভেলপমেন্ট, হিউম্যানিটেরিয়ান, রিসার্চ এবং প্রাইভেট সেক্টর পার্টনার আছে, যারা দীর্ঘ 16 বছর ধরে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছি। প্র্যাকটিক্যাল অ্যাকশনের যদি কাজ লস অ্যান্ড ড্যামেজে আমরা বলি, আমরা ক্লাইমেট ইনডিউসড লস অ্যান্ড ড্যামেজ ইন বাংলাদেশ, যেটা একটা পজিশন পেপারে কাজ করি গত 2021 সালে। আমাদের মিস্টার শামসুদ দোহা ভাই আমাদের সাথে কাজ করেছিলেন, যেটা স্ট্রংলি ইনফ্লুয়েন্স করেছিল স্কটিশ গভর্নমেন্টের পজিশনিংয়ে, যেটা অ্যাহেড অফ COP27 আমরা পাবলিশ করি। এর পরবর্তীতেও আমরা লস অ্যান্ড ড্যামেজ ফাইন্যান্সিং নিয়ে বিভিন্ন ধরনের ক্লাইমেট ডিপ্লোম্যাসি রিপোর্ট পাবলিশ করেছি, এবং আমরা গ্লোবালি অ্যালায়েন্সের পক্ষ থেকে বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া এবং আরও বেশ কিছু ক্লাইমেট ভালনারেবল কান্ট্রিজে আমাদের লস অ্যান্ড ড্যামেজের জন্য স্ট্রং অ্যাডভোকেসি পজিশনিং নিয়ে কাজ করছি। আমাদের এই আজকের যে স্টাডিটা, সেটার যদি মেথোডোলজিটা আমি ব্রিফলি বলি, আমাদের স্টাডিটা মার্সি কর আসলে কমিশন করে জুরিক ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যালায়েন্সের পক্ষ থেকে, এবং প্র্যাকটিক্যাল অ্যাকশন CPRD মিস্টার শামসুদ দোহার সাথে মিলে আমরা আসলে স্টাডিটা কন্ডাক্ট করি। এখানে একটা মিক্সড মেথড অ্যাপ্রোচ আমরা অ্যাপ্লাই করেছি, যেখানে আমরা সেকেন্ডারি লিটারেচার রিভিউ থেকে শুরু করে কোয়ালিটেটিভ অ্যানালিসিসে কাজ করেছি, এবং এখানে আমরা ন্যাশনাল লেভেলে বেশ কিছু কি ইনফরমেন্ট ইন্টারভিউজ কন্ডাক্ট করি। সেখানে ক্লাইমেট চেঞ্জ এক্সপার্টস, প্রাইভেট সেক্টর রিপ্রেজেন্টেটিভস এবং পলিসি রিলেটেড স্টেক হোল্ডারদের সাথে আমরা কথা বলি। এটা ছাড়াও আমরা বেশ কিছু ক্লাইমেট ভালনারেবল জায়গাতে কমিউনিটির সাথে বেশ কিছু ফোকাস গ্রুপ ডিসকাশন এবং লোকাল স্টেক হোল্ডারদের সাথে কি ইনফরমেন্ট ইন্টারভিউজ কন্ডাক্ট করি ক্লাইমেট চেঞ্জ ইনডিউসড লসেস অ্যান্ড ড্যামেজেসের বাস্তব চিত্রগুলো বোঝার জন্য, এবং অনগোয়িং যে গ্লোবাল এবং ন্যাশনাল পলিসিস আছে সেটা বোঝার জন্য। বাংলাদেশের কনটেক্সটে যদি লস অ্যান্ড ড্যামেজের কথা বলি, আমরা জানি যে L&D রেসপন্স মেকানিজম এটা আমাদের দেশে খুব বেশি রিলাই করে গভর্নমেন্ট এবং ডোনার ফান্ডিংয়ের উপর, এবং এখানে ব্রডলি প্রাইভেট সেক্টরের একটা লিমিটেড এঙ্গেজমেন্ট আছে। আমরা যদি আমাদের স্মল হোল্ডার ফার্মার্স, ফিশার ফোকস বা ইনফর্মাল ওয়ার্কারদের কথা বলি, যারা সব থেকে বেশি ভালনারেবল জলবায়ু পরিবর্তনজনিত যে বন্যা, জলোচ্ছ্বাস বা এক্সট্রিম হিট ওয়েভ হচ্ছে,
তাদের আসলে অ্যাডিকুয়েট ফাইন্যান্সিয়াল টুলস নেই যেটা তারা দ্রুত রিকভার করতে পারবে। আবার আমরা যদি ইনপুট সাপোর্ট প্রোভাইড করছে যে কোম্পানিগুলো, যেমন এগ্রিকালচারাল ইনপুটসের ক্ষেত্রে সিডস, ফার্টিলাইজার্স অথবা লাইভস্টক ফিড যারা প্রোভাইড করছে, তারা কিন্তু আসলে এই মোস্ট ক্লাইমেট ভালনারেবল কমিউনিটির সাথে ইন্ট্রিকেটলি তাদের সার্ভিসেসগুলো জড়িত। কিন্তু এই মানুষগুলো যখন জলবায়ু পরিবর্তনজনিত আপদের শিকার হচ্ছে, এই কোম্পানিগুলো কিন্তু খুব বেশি অ্যাকাউন্টেবিলিটি বেয়ার করছে না যে তাদেরকে এই পোস্ট ডিজাস্টার রিকভারি থেকে কিভাবে উতরানো যায় সেই ব্যাপারে। এবং প্রাইভেট সেক্টরের যে ওভারঅল সাপোর্ট আমরা দেখেছি, সেখানে দেখা যাচ্ছে এটা মোস্টলি নিড বেসড ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে হয়ে থাকে, কিন্তু একটা ফর্মাল প্ল্যাটফর্মের অভাব আছে। এবং ওভারঅল এলএনডি সাপোর্ট মেকানিজমে প্রাইভেট সেক্টরের রোলটা ব্রডলি আনএক্সপ্লোর্ড রয়েছে বলে আমরা মনে করি। গ্লোবাল ফাইন্যান্সিং নিডের দিকে যদি আমরা যাই, আমাদের ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম 2025 সালে একটা অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্ট পাবলিশ করে। সেখানে দেখা গেছে যে অভিযোজনের জন্য বা অ্যাডাপ্টেশনের জন্য আসলে 320 বিলিয়ন থেকে 400 বিলিয়ন পার ইয়ার ইউএসডি প্রয়োজন। ওয়্যারএজ আমরা যদি লস অ্যান্ড ড্যামেজের চিত্রটা দেখি, যে লস অ্যান্ড ড্যামেজ ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে আসলে মাল্টিপল স্টাডিজ রিফ্লেক্ট করেছে যে 400 বিলিয়ন ইউএসডি অ্যানুয়ালি আমাদের প্রয়োজন। এটা আপ টু 1 to 2 ট্রিলিয়নের চাহিদাও আসলে আমাদের রয়েছে। আমরা সবাই জানি আসলে এখন একটা ফান্ডিং মেকানিজম তৈরি হয়েছে, যেটাকে আমরা বলছি ফান্ড ফর রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজ বা FRLD। এবং জলবায়ু পরিবর্তনের জনিত কারণে যে ইকোনমিক অ্যান্ড নন ইকোনমিক লসেস অ্যান্ড ড্যামেজেস হচ্ছে, সেটা আসলে ওয়েল ডকুমেন্টেড, এটা এভিডেন্স বেসড। এবং বাংলাদেশের মতো আরও বেশ কিছু যে ভালনারেবল দেশগুলো আছে, তাদের উপর একটা ইনক্রিজিং ফিসক্যাল প্রেশার আসছে এই রিকারেন্ট লসেস অ্যান্ড ড্যামেজেস কারণে। লস অ্যান্ড ড্যামেজের এই ব্যাপারটা UNFCCCর যে রেগুলার ফাইন্যান্সিং মেকানিজমে খুব রিসেন্ট টাইমসে আসলে যুক্ত হয়েছে, যদিও এটা দীর্ঘ 3 দশকের UNFCCC নেগোসিয়েশনের একটা ফসল হিসেবে যুক্ত হয়েছে। এবং আমরা জানি COP27, COP28 মাধ্যমে আসলে এটা ফর্মালাইজড হয়েছে। এবং এটা ডেফিনেটলি একটা সাকসেস, বাট ইটস নট এনাফ, যেটা আমরা আমাদের গবেষণায় দেখেছি এবং এটা পরীক্ষিত। এবং FRLD স্ট্যাবলিশমেন্ট, যেটা ফান্ড গভর্ন করছে ওয়ার্ল্ড ব্যাংক, সেখানে আমরা দেখছি যে এখানে একটা সার্টেন শিফট এসেছে, যেখানে ক্লাইমেট চেঞ্জের প্রিভেনশন থ্রু মিটিগেশন, প্রিপেয়ারনেস থ্রু অ্যাডাপ্টেশন এবং আলটিমেটলি যে রেসিডুয়াল রিস্কটা আছে এবং আনঅ্যাভয়েডেবল লসেস অ্যান্ড ড্যামেজেস আছে, সেটাকে অ্যাড্রেস করার জন্য আমরা একটা ডেডিকেটেড ফান্ডিং মেকানিজম, যেটা UNFCCCর সাথে রিলেটেড, সেটা আমরা তৈরি করতে পেরেছি। এখন আমাদের স্টাডির মাধ্যমে আসলে আমরা দেখার চেষ্টা করেছি যে এই ফান্ডিং মেকানিজম, যেখানে গ্লোবালি আমরা 768 মিলিয়ন প্লেজেস পেয়েছি, তার মাঝে গ্লোবালি যে FRLD কলটা ফ্লোট করা হয়েছে, সেখানে অনলি 250 মিলিয়ন আমরা পাবো। এবং কান্ট্রি স্পেসিফিক পকেট সাইজ হচ্ছে 5 থেকে 20 মিলিয়ন USD, যেটা আমরা অবশ্যই মনে করি যে বেয়ার মিনিমাম। সেখানেই আমাদের চাওয়াটা যে প্রাইভেট সেক্টরের যে আনট্যাপড পোটেনশিয়ালটা আছে, সেটা আমরা কিভাবে এক্সপ্লোর করে দেখতে পারি, কারণ সর্বোপরি আমরা সবসময় গভর্নমেন্ট এবং ডোনার ফান্ডিংয়ের উপর ডিপেন্ড করতে চাচ্ছি না। আমি এবার মিস্টার শামসুদ্দোহার কাছে পাস করছি। ভাই প্লিজ আপনি শেয়ার করবেন। জি, অনেক ধন্যবাদ। ইটস এ ভেরি গুড কনটেক্সট। আমি একটু খুব প্লেইনলি বলি, আমরা যখন লস অ্যান্ড ড্যামেজের কথা একসময় বলেছি, এখানে অনেকেই আছেন, মির্জা ভাই আছেন, অনেকে নেগোশিয়েট করেছেন। আমরা বলেছিলাম যে লস অ্যান্ড ড্যামেজ শুড বি কম্পেনসেটেড, কারণ এটা ক্লাইমেট চেঞ্জ ইন্ডিউস। এখন ওভার দি ইয়ার্স আমরা যেটা দেখলাম, সেটা হচ্ছে যে কম্পেনসেশনের দাবিটা তুলতে যে লস অ্যান্ড ড্যামেজের ডিসকাশনটাই প্রায় 2 দশক পিছনে ঠেলে দেওয়া হয়েছে, কোনো ডিসিশন হয়নি। ফাইনালি আমরা একটা ফান্ড এস্টাবলিশ করেছি, যেটা তামান্না বলেছেন, ফান্ড ফর রেসপন্ডিং টু অ্যান্ড অ্যাড্রেসিং লস অ্যান্ড ড্যামেজ, FRLD। এবং সেইটার যে মেকানিজম এবং ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্টের কথা বলা আছে। আমি একসময় বলেছিলাম যে আন্ডার দি সান যত ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্ট আছে সবগুলোকে রেফার করা হয়েছে। তার মানে হচ্ছে লোন, গ্রান্টস, ইকুইটি, প্রাইভেট সেক্টর, তারপর হচ্ছে যে ডিজাস্টার রিস্ক রিডাকশন সাপোর্ট, হিউম্যানিটেরিয়ান, ওয়ার্ল্ড ব্যাংকের যে রিস্ট্রাকচার, রিকনস্ট্রাকশন, এভরিথিং। আপনি সমস্ত ফাইন্যান্সকে লস অ্যান্ড ড্যামেজের ফাইন্যান্সের সাথে ট্যাগ করতে পারবেন। এরপরে যেটা হয়েছে, তার মানে হচ্ছে যে ফাইন্যান্সিং ইজ নট কম্পেনসেশন, ফাইন্যান্সিং ইজ এ ওয়াইড রেঞ্জ, যেটা অনেকগুলোকে ইন্টিগ্রেট করেছে। আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে দিস ইজ নট অনলি বিয়ন্ড অ্যাডাপ্টেশন। আমরা এক সময় লস অ্যান্ড ড্যামেজকে বলেছি বিয়ন্ড অ্যাডাপ্টেশন। Loss and damage is not beyond adaptation. Loss and damage includes adaptation. Loss and damage includes disaster risk reduction, humanitarian support, and also the ongoing existing development practices, যেটা লস অ্যান্ড ড্যামেজকে কমাবে অথবা হচ্ছে মিটিগেট করবে অথবা ট্রান্সফার করবে, ইনক্লুডিং ইন্স্যুরেন্স।
তার মানে আমাকে একটা ব্রডার মেকানিজমের দিকে ঠেলে দেওয়া হয়েছে, যেখানে কম্পেনসেশন ইজ নো মোর ভ্যালিড, যেখানে গ্র্যান্টস ইজ নো মোর ভ্যালিড, যেখানে হিউম্যানিটেরিয়ান সাপোর্ট ইজ পার্ট অফ লস অ্যান্ড ড্যামেজ ফান্ড অ্যান্ড প্রাইভেট সেক্টর। এবং বলা হয়েছে যে এখন গ্লোবালি ফান্ড ক্রাইসিসে আছে এভরিহোয়ার, আমরাও সেটা দেখছি। সো ইউ বেটার মোবিলাইজ ফান্ড ফ্রম ইউর ওন সোর্সেস, প্রাইভেট সেক্টর অ্যান্ড বাইলেটারাল সাপোর্ট। এবং বাইলেটারাল সাপোর্টের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে তারা বিজনেস ছাড়া আসতে চায় না। আমি যদি বাইলেটারাল ডিসকাশনগুলো দেখি বাংলাদেশের, এবং আপনি যদি গত 1 বছরের ডেভেলপমেন্ট পার্টনার্সরা যে সমস্ত ডিসকাশন করেছেন ঢাকায়, সবগুলোই হচ্ছে জাস্ট ট্রানজিশন, সবগুলোই হচ্ছে অ্যান্ডি সেকেন্ড্রিক, নান অফ দি সেমিনার অন অ্যাডাপ্টেশন। তার মানে কি, ডেভেলপমেন্ট পার্টনারদের প্রায়োরিটি হচ্ছে expanding business to facilitate their business industries to our national circumstances. এখন তাহলে আমাদের লস অ্যান্ড ড্যামেজ কী হবে? আমরা যখন লস অ্যান্ড ড্যামেজের কথা বলি, সার্টেনলি দিস ইজ ডিজাস্টার লস অ্যান্ড ড্যামেজ। তার মানে লস অ্যান্ড ড্যামেজকে আমাদের নিজেদের স্বার্থেই সেটাকে অ্যাড্রেস করতে হবে অথবা রিডিউস করতে হবে। এখন আমরা যখন দেখলাম যে লস অ্যান্ড ড্যামেজের একটা ডিসকাশন শিফট করেছে ক্লাইমেট চেঞ্জ ডিসকোর্স থেকে ডিজাস্টারের দিকে, তাহলে ডিজাস্টার ফাইন্যান্সিংয়ের স্কোপগুলো কোথায়? এবং সেটা দেখতে যেয়ে দেখলাম যে বাংলাদেশ সরকার নিজে অনেক ফাইন্যান্স করে থ্রু ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিলিফ। আনফর্চুনেটলি এই ফান্ডিংয়ের টার্গেট হচ্ছে অনলি সাডেন অনসেট ইভেন্ট, যেটাকে জাতীয়ভাবে দুর্যোগ হিসেবে আমরা প্রোফাইল করছি। যেমন যদি সাডেন ফ্লাড হয়, যেমন ফ্লাশ ফ্লাড হয়েছে, অথবা যদি মেগা সাইক্লোন হয় যেটাতে পলিটিক্যাল ইন্টারেস্ট আছে অথবা পলিটিক্যাল অ্যাটেনশন তৈরি করতে পারে, যেটাতে মিডিয়া খুব প্রপারলি কভার করে। মিডিয়া কিন্তু অন্য লস অ্যান্ড ড্যামেজ কভার করে না। আমরা যদি লস অ্যান্ড ড্যামেজের কথা বলি, যে একটা লস অ্যান্ড ড্যামেজ তৈরি করে মেবি সাইক্লোন ও রিভার ব্যাঙ্ক ইরোশন, যার ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়, অ্যাসেট লস হয়, এইটাকে মিডিয়া প্রকাশ করে। কিন্তু একটা সাডেন অনসেট ইভেন্ট যে রেসিডুয়াল ইম্প্যাক্ট তৈরি করে, যেটা এক্সটেন্ডেড টু দি সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি রিস্ক, যেটা ডিসপ্লেসমেন্ট অ্যান্ড মাইগ্রেশন তৈরি করে, যেটা ড্রপ আউট ফ্রম স্কুল, আর্লি ম্যারেজ, চাইল্ড ম্যারেজ, ইনইকুয়ালিটি, জেন্ডার বেসড ভায়োলেন্স, এই যে রেসিডুয়াল লিঙ্কগুলো তৈরি করে, সেটা মিডিয়াও ইগনোর করে। আমাদের পলিটিক্যাল অ্যাটেনশন অথবা পলিটিক্যাল প্রায়োরিটিও সেখানে যায় না। তার মানে হচ্ছে আমরা ইভেন ডিজাস্টারের একটা বড় ডিসকোর্সকে ইগনোর করছি, যেটা ক্লোজ টু দি হিউম্যান ডাইমেনশন অথবা ওয়েলফেয়ার বেসড অফ থিং। এবং লস অ্যান্ড ড্যামেজ এইটাকে ইন্টিগ্রেট করেছে। আমরা যদি লস অ্যান্ড ড্যামেজের মেকানিজম যেটা এস্টাবলিশ হয়েছে আন্ডার দি UNFCCC, সেখানে বলেছে নট অনলি প্রাইমারি ইম্প্যাক্ট বাট অলসো সেকেন্ডারি টারশিয়ারি ইম্প্যাক্ট, নট অনলি দি সাডেন অনসেট বাট অলসো স্লো অনসেট, যেটা গ্র্যাজুয়ালি এক্সপান্ড করে এবং অপরচুনিটি, তারপর দারিদ্রতা তৈরি করে, এগুলোকে অ্যাড্রেস করা যায়। তার মানে লস অ্যান্ড ড্যামেজ ইজ জাস্ট নট হিউম্যানিটেরিয়ান সাপোর্ট, supporting with food or cash, immediate relief, but also how to support or address the extended impact. এই জায়গাটা আমরা দেখেছি যে কেউ কাজ করে না। যেমন বাংলাদেশ সরকার তারা করছে ইমিডিয়েট রিলিফ, এটার কিছু কারণ আছে। আমরা যদি দেখি উপরেরটা, আমরা যদি দেখি সিএসআর ফাইন্যান্সিংয়ে প্রচুর টাকা দেয়, এবং সিএসআর ফাইন্যান্সিংয়ের আমরা অনেক প্রাইভেট সেক্টরের সাথে কথা বলেছি। এবং আমরা যদি ফ্লাশ ফ্লাডের একটা উদাহরণ দিই, যেটা ফেনীতে হয়েছিল, আসন্না ফাউন্ডেশন প্রচুর টাকা মোবিলাইজ করেছে। দিস ইজ ডিউ টু পাবলিসিটি। যেমন আমরা প্রকাশ করতে পেরেছি, দেখাতে পেরেছি, ভিজিবিলিটি ছিল যে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের ভোগান্তি আমরা দেখাতে পেরেছি। কিন্তু ইনভিজিবল লস অ্যান্ড ড্যামেজ যেটা, সেখানে আমরা প্রপারলি প্রজেক্ট করতে পারিনি। তার মানে সিএসআর ফান্ডিং আছে, সিএসআর ফান্ডিং ইজ নট স্ট্রাকচার্ড। সিএসআর ফান্ডিংয়ের আরেকটা অসুবিধা হচ্ছে, সিএসআর ফান্ডিংয়ের দুইটা বিষয় আমরা দেখলাম। একটা হচ্ছে যে পলিটিক্যাল ইন্টারেস্ট থেকে ফান্ড করে। যেমন কোনো একটা বড় গ্রুপ, তার কিছু পলিটিক্যাল বেনিফিট দরকার, তিনি প্রধানমন্ত্রীর তান্ত্র হবিলে যে একটা চেক দিবেন এবং সেটার ছবি তুলবেন, উনি প্রকাশ করবেন, প্রচার করবেন। আরেকটা হচ্ছে ওনার পারিবারিক ইন্টারেস্ট থেকে, যেমন ওনার পরিবার হচ্ছে খুব বনেদি পরিবার, সুতরাং পরিবারের লিগাসি থেকে উনি স্কুল করবেন, মাদ্রাসা করবেন, গরু কুরবানি দিয়ে খাওয়াবেন, এবং এটার সাথে একটা রিলিজিয়াস বিষয়ও থাকে যে আমি যদি মানুষকে সহযোগিতা করি তাহলে আমি সোয়াবের ভাগিদার হব। তার মানে দুইটা ইন্টারেস্ট অথবা দুইটা ইনসেন্টিভ কাজ করে। তার মধ্যে একটা হচ্ছে পলিটিক্যাল ইনসেন্টিভ আর একটা হচ্ছে পার্সোনাল, ফ্যামিলি অ্যান্ড রিলিজিয়াস ইনসেন্টিভ। কিন্তু এই ফান্ডিং হচ্ছে অনেক বেশি ফান্ডিং। আমার মনে হয় যে সরকারের যে ফান্ডিং আছে তার চেয়ে কোনো অংশে কম না, বাট দিস ইজ আনস্ট্রাকচার্ড। আরেকটা হচ্ছে যে রিসেন্টলি কিছু প্রতিষ্ঠান কাজ করছে অ্যান্টিসিপেটরি অ্যাকশন, ডিজাস্টার হওয়ার আগেই সেখানে কাজ করে। এখানে SDSের রাবিয়াপা আছেন, ওনারা অ্যান্টিসিপেটরি অ্যাকশনে কাজ করেন স্টার্ট ফান্ডের সাথে। হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স আছে, কমিউনিটি ডোনেশন আছে,
আমি ক্রাউড ফান্ডিংয়ের কথা বললাম, যেটা আসন্না ফাউন্ডেশন করেছে এবং অনেকে সেটা করে থাকে। ক্রাউড ফান্ডিং কুড বি এ গুড সোর্স অফ ফান্ডিং ফর অ্যাড্রেসিং লস অ্যান্ড ড্যামেজ, যদি আমরা সেটা প্রপারলি করতে পারি এবং মোটিভেট করতে পারি। আর একটা হচ্ছে পিকেএস এবং মাইক্রো ফিন্যান্স বেসড এনজিও যারা আছে, তারা ইনস্ট্যান্টলি রিকভারির জন্য, পার্টিকুলারলি ফর সেফগার্ডিং অ্যাসেটস অফ দ্যার বেনিফিশিয়ারিজ, তারা হচ্ছে ডিজাস্টার রিস্ক রিডাকশন এবং হচ্ছে হিউম্যানিটেরিয়ান সাপোর্ট সেটা দিয়ে থাকে। এটার উইকনেসটা কি? উইকনেসটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে আমরা যদি একটা ফান্ড এস্টাবলিশ করি যেটা লস অ্যান্ড ড্যামেজ রিকভারি সাপোর্টে কন্ট্রিবিউট করবে, প্রাইভেট সেক্টর অ্যাগ্রিড যে তারা টাকা দিতে রাজি আছে। বাংলাদেশে যে প্রবলেম যেটা হয়েছে, কেউ কাউকে ট্রাস্ট করে না। মানে আমি প্রাইভেট সেক্টরকে বললাম যে একটা ফান্ড যদি এস্টাবলিশ করা হয় যেখানে সরকার থাকবে, প্রাইভেট সেক্টর বলবে তাহলে আমার ইন্টারেস্ট কী, অথবা আই ডোন্ট ট্রাস্ট গভর্নমেন্ট, স্ট্রেট ওয়েতে। আমি যদি বলি যে এনজিও করবে, তারা বলে এনজিও বিদেশ থেকে টাকা এনে তারা তাদের নিজের স্বার্থে ইউজ করে, সুতরাং উই অলসো ডোন্ট ট্রাস্ট এনজিওস। আবার আমি যদি বলি যে আপনি নিজে করেন, তখন আমি বলছি যে আপনি আপনার নিজস্ব ইন্টারেস্টে করছেন, তার মানে ইউ আর নট অ্যাড্রেসিং দি প্রপার কজ। তার মানে প্রত্যেকটা সেক্টরে ট্রাস্ট গ্যাপ আছে। সাজেশন হচ্ছে যে কোনো একটা ট্রাস্ট ফান্ড যদি এস্টাবলিশ করা হয়, অথবা কোনো ফান্ড, আমি ট্রাস্ট ফান্ড বাদ দিলাম কারণ ট্রাস্ট ফান্ডের প্রচুর ব্যাড এক্সাম্পল আছে বাংলাদেশে, তো একটা ফান্ড এস্টাবলিশ করলাম, মানে ব্যাড বেশি স্প্রেড করে, আমি সেটাই বলছি। তো একটা ফান্ড এস্টাবলিশ করলাম, সেখানে যেটা বেশি দরকার সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। তার মানে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি যদি আমি করতে চাই, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পলিটিক্যাল ইন্টারেস্ট অ্যান্ড ইনফ্লুয়েন্স কমাতে হবে। এখন একটা ফান্ড যদি পলিটিক্যালি গাইডেড হয়, আমি ট্রাস্ট ফান্ডের যেহেতু বলেই ফেলেছি এবং স্যার যেহেতু আমাকে একটু রিয়েক্টও করেছেন ওই, অথবা বলেছেন, ট্রাস্ট ফান্ডের যে কমিটি আছে যারা ডিসিশন তৈরি করেন, ট্রাস্টি যারা, এই ট্রাস্টির 17 মেম্বার্স, তার মধ্যে 14 আর ফ্রম মিনিস্ট্রি, দ্যাট দ্য মিনিস্টার, এবং হচ্ছে ট্রাস্ট ফান্ডের সেক্রেটারিয়েট হচ্ছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট, দুইজন হচ্ছে প্রাইভেট সেক্টর থেকে, দে ওয়ার দি ক্লোজলি অ্যালাইন্ড উইথ দি প্রিভিয়াস গভর্নমেন্ট। তার মানে ডিসিশন যেটা তৈরি হয়েছে সেটা পলিটিক্যালি ডমিনেটেড, এবং সেটার অনেকগুলো ব্যাড এক্সাম্পল তৈরি হয়েছে। তারা বলছে যে একটা ফান্ড যদি এস্টাবলিশ করা হয় যেখানে পার্টিসিপেশন থাকবে প্রাইভেট সেক্টরের, পার্টিসিপেশন থাকবে এক্সপার্টদের, পার্টিসিপেশন থাকবে ইভেন ডেভেলপমেন্ট পার্টনারও থাকতে পারে, অ্যান্ড গভর্নমেন্ট, অ্যান্ড এইটা হবে উইদাউট এনি ইনফ্লুয়েন্স অ্যান্ড ডমিনেশন, পিওরলি ফর অ্যাড্রেসিং ক্লাইমেট চেঞ্জ অর লস অ্যান্ড ড্যামেজ। তার মানে ফান্ড ডিস্ট্রিবিউশনের একটা স্ট্রং ক্রাইটেরিয়া এস্টাবলিশ করতে হবে যে আমি লস অ্যান্ড ড্যামেজ বলতে আসলে কাকে বোঝাচ্ছি, লস অ্যান্ড ড্যামেজ কোন জিনিসটাকে সে অ্যাড্রেস করবে। এইটা যদি এস্টাবলিশ করা যায়, প্রাইভেট সেক্টর ইজ উইলিং টু কন্ট্রিবিউট। সিএসআর ফান্ডিংয়ের একটা বড় স্কোপ আছে, কারণ আরেকটা সিএসআরের প্রবলেম হচ্ছে সিএসআর এখন শুধু ব্যাঙ্কগুলোর উপর অ্যাপ্লাইড, যে ব্যাঙ্কগুলোকে বলা হয়েছে তারা তাদের ইন্টারেস্টের একটা পার্সেন্টেজ সিএসআর হিসাবে দিবে, কত পার্সেন্ট দিবে সেটা বলা হয়নি, যদিও একটা সময় বলা হয়েছিল 10%, কিন্তু তারপর বলা হয়েছে যে না, ইটস আপ টু ইউ। এবং অন্য সেক্টর যারা আছে, যেমন ইন্ডাস্ট্রি আছে, তারপর হচ্ছে পরিবেশ অধিদপ্তরের আওতাধীন অনেক প্রতিষ্ঠান আছে যারা দূষণ তৈরি করে, এমএনসিগুলো আছে, হ্যাঁ, তাদেরকে যদি আমরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় আনতে পারি এবং বলি যে তারা তাদের একটা সার্টেন প্রফিটের একটা সার্টেন অংশ ট্রাস্ট ফান্ডে অথবা কোনো একটা ফান্ডে দিবে ফর ওয়েলবিং অর ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন, ফর দি গুড কজ, হোয়াট এভার ইট ইজ, তাহলে তারা দিতে রাজি আছে। এখন যে উইকনেস, প্রথম উইকনেস হচ্ছে আমাদের ট্রাস্ট এস্টাবলিশ করা। দ্বিতীয় উইকনেস যেটা হচ্ছে যে আমরা যেটা ইরোডেড হয়েছে, যে পলিটিক্যাল লিডারশিপের আমাদের ট্রাস্ট নাই এবং একজন আরেকজনকে ট্রাস্ট করি না। কীভাবে একটা ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল মেজার্স তৈরি করা যায়, যদি সেইটা করা যায় তাহলে আমার মনে হয় যে আমরা যেটা বলছি যে প্রাইভেট সেক্টর থেকে ফান্ড মোবিলাইজ করা ফর অ্যাড্রেসিং লস অ্যান্ড ড্যামেজ, সেটা দরকার। আরেকটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে যে লস অ্যান্ড ড্যামেজের ডাইমেনশনটাকে প্রপারলি বোঝানো, যে লস অ্যান্ড ড্যামেজ শুধু ডিজাস্টার পূর্ব ক্ষয়ক্ষতি না, এটার যে এক্সটেন্ডেড ইম্প্যাক্ট আছে, হ্যাঁ, আফটার ইফেক্ট যেটা আছে, এবং এটার সাথে হিউম্যান রাইটসের যে একটা সরাসরি সংযোগ আছে, এইটাকে এস্টাবলিশ করা। যদি আমরা এই কয়েকটা জায়গায় কাজ করতে পারি তাহলে আমার মনে হয় যে গ্লোবাল যে ফান্ড ক্রাইসিস আছে, কনস্ট্রেন্ট আছে, সেটার বাইরে যেও আমরা নিজেদের মেকানিজমের মাধ্যমে ফান্ড মোবিলাইজ করে আমরা অ্যাড্রেস করতে পারবো। আমি আবারও বলছি, সেটার নোট সেটা হচ্ছে এই ফান্ড কোনোভাবেই
ইউএনএফটিসির যে ফান্ড আছে সেই ফান্ডের অল্টারনেট কিছু না, অথবা সেই ফান্ডকে ইগনোর করে সেটা কিছু না। আমরা সেটা বলতে চাই না যে আমরা নিজেদের অর্থায়নে একটা ফান্ড তৈরি করবো ফর অ্যাড্রেসিং লস অ্যান্ড ড্যামেজ, ফরগেট অ্যাবাউট ইউএনএফটিসি, সেটা না। আমরা হচ্ছে যেহেতু ইউএনএফটিসি গ্লোবাল লিডারশিপ প্রপারলি ডেলিভারি করছে না ফর অ্যাড্রেসিং আওয়ার কজ, আমরা নিজেদের মতো একটা মেকানিজম তৈরি করতে চাচ্ছি। বাট আওয়ার পজিশন অ্যান্ড হচ্ছে ডিবেট এট দি ইউএনএফটিসি শুড রিমেন এ সেম এখন যা আছে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ বোথ অফ দেম, মিস তামান্না রহমান অ্যান্ড এমডি শামসুদ্দোহা। আপনার মিস তামান্না, আপনি যেটা বলছিলেন আপনার প্রেজেন্টেশনে যে $300 to $400 billion ফর অ্যাডাপ্টেশন অ্যান্ড অ্যানাদার $400 billion ফর লস অ্যান্ড ড্যামেজ, তো এটা তো গ্লোবাল। বাংলাদেশ নিয়ে কি আছে যে এরকম আসলে বাংলাদেশের কি দরকার অ্যানুয়ালি কী রকমের কিছু? বাংলাদেশে যেটা হয়েছে, বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে একটা ফ্রেমওয়ার্ক এস্টাবলিশ করছে, ফ্রেমওয়ার্ক ফর অ্যাড্রেসিং লস অ্যান্ড ড্যামেজ। এই ফ্রেমওয়ার্কটা যখন এস্টাবলিশড হয়ে যাবে, এই ফ্রেমওয়ার্কের সাথে ইনস্টিটিউশনাল একটা এমবেডিংও থাকবে, রিকোয়ারমেন্টও থাকবে, এবং সেই ফ্রেমওয়ার্কটা বলবে আসলে যে কী করতে হবে। আমার মনে হয় ফ্রেমওয়ার্কটা এস্টাবলিশড হলে বাংলাদেশ সরকার একটা থরো অ্যাসেসমেন্ট করবে, সেক্টর স্পেসিফিক অ্যাসেসমেন্ট। তখন আমরা জানতে পারবো যে বাংলাদেশের লস অ্যান্ড ড্যামেজের কী পরিমাণ লস অ্যান্ড ড্যামেজ হচ্ছে অথবা হতে পারে। তো আমাদের আরেকটা রিকমেন্ডেশন ছিল, সেটা অন্য জায়গা থেকে, যে ফ্রেমওয়ার্ক যেটা এস্টাবলিশ করা হবে সেটা যাতে মানে শুধু ইকোনমিক লস অ্যান্ড ড্যামেজ ডমিনেটেড না হয়, নন ইকোনমিক লস অ্যান্ড ড্যামেজকে যাতে প্রপারলি ইন্টিগ্রেট করে। রাইট, আমরা একবার বসছিলাম। আমার মনে হয় আমি একটু রেসপন্স করি, যেহেতু আমি ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট থেকে আসছি। আপনার প্রশ্নের উত্তরে যেটা বলি সেটা হচ্ছে আমাদের যে আমরা তো সাধারণত মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের সাথে যেটা নিয়ে কাজ করি সেটা হলো যে আমরা কিছু ন্যাশনাল কমিউনিকেশন পাঠাই, বা আমরা ন্যাশনাল অ্যাডাপশন প্ল্যান আমরা সাবমিট করেছি, আমরা NDC 3 সাবমিট করেছি, আগেও INDC এবং NDC আপডেটেড NDC সাবমিট করেছি। এখানে একটা আমাদের, আপনি যেটা জানতে চাইলেন আসলে আমাদের কী পরিমাণ আর্থিক প্রয়োজন আছে, তো সেইখানে আমরা যেটা করেছি যে ন্যাপে যেটা আইডেন্টিফাই করেছি যে 2023 থেকে 50 এই 27 বছরে আমাদের $230 বিলিয়ন লাগবে, রাফলি $8 বিলিয়ন অতিরিক্ত। তবে এটা হচ্ছে যে ধারণাগত এক্সপার্ট জাজমেন্টের মতো আমরা সেট করেছি, আমরা অ্যাকচুয়াল অ্যাসেসমেন্ট আসলে করা হয় নাই। আর আমরা NDC 3-তে যেটা করেছি সেটা হচ্ছে যে $116 বিলিয়ন লাগবে 2026 থেকে 2035 পর্যন্ত, 10 বছরে। সো এইটা আমাদের একটা অ্যাসেসমেন্ট আছে। বাট লস অ্যান্ড ড্যামেজে যেটা আমরা দোহা ভাই বলছিলেন, আমরা ফ্রেমওয়ার্কটা করছি, আমরা আসলে ইনসেপশন রিপোর্ট পেয়েছি, মিড টার্ম ওয়ার্কশপ সামনে করতে যাচ্ছি, মিনিস্ট্রির কাছে ডেট পেলেই স্যার আমরা একটা করবো মিড টার্ম ওয়ার্কশপ। তো তারপরে আমরা হয়তো একটা এস্টিমেট দিতে পারবো যে লস অ্যান্ড ড্যামেজের ক্ষেত্রে আমরা কতটা। তবে এখন পর্যন্ত আমাদের যেটা ধারণা, আমরা পরেও আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের আসলে ইন্টারন্যাশনাল মেকানিজম থেকে খুব একটা প্রত্যাশা নাই। $250 মিলিয়ন এই যে আমাদের FRD ফান্ডের জন্য অ্যাভেলেবেল করেছে, এটা তো বিলিয়নস অফ ডলার দরকার আসলে, সেটা কোনোদিনই আমরা পাবো না। আমাদের আসলে নিজস্ব অর্থায়নে আগাতে হবে, সেইটা মাথায় রেখেই আসলে কাজ করতে হবে। থ্যাংক ইউ। আমার হচ্ছে একটা প্রশ্ন ছিল যে ট্রাস্ট ফান্ডের কথাটা বলছেন, ওখানে তো এখানেও পলিসি ব্রিফে আমি দেখলাম, আপনিও বললেন ভাই যে সব গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর, রিসার্চার, এক্সপার্ট সবাইকে নিয়ে একসাথে হচ্ছে এই ট্রাস্ট ফান্ডটা করা। আর এখানেও লেখা যে ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু তখন কি ওই ট্রাস্টটা আসবে টু পুল দ্য মানি অ্যান্ড ডিসবার্স দ্য মানি অ্যান্ড চ্যানেল দ্য মানি? ওই ট্রাস্টটার কথাই তো বললেন যে ওটা খুবই উইক, তো ওই ট্রাস্টটা কীভাবে ফর্ম করা? আর আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু ন্যাশনাল ফ্রেমওয়ার্ক একটা তৈরি হচ্ছে, ওইটার সাথে কি কোনো লিঙ্ক থাকবে কিনা এই ট্রাস্ট ফান্ডটার? না, আপনি যেটা বলেছেন যে আমার মনে হয় যে ট্রাস্ট রিবিল্ড হবে, এবং আমরা মানে বাংলাদেশ সরকার যখন ট্রাস্ট ফান্ড তৈরি করেছিলেন তখন আমি সেটার সাথে ক্লোজলি ইনভলভ ছিলাম, সেটা অনেক আগে, এবং এইটাকে আমরা গ্লোবালি একটা এক্সাম্পল হিসেবে এস্টাবলিশ করেছিলাম, এবং ইট ওয়াজ অ্যান এক্সাম্পল ইনফ্যাক্ট, কারণ তখনও কেউ ট্রাস্ট ফান্ড তৈরি করেনি। পরে যেটা হয়েছে, এটা আমাদের আসলে আমার মনে হয় যে নিজস্ব প্রবলেম। ট্রাস্ট ফান্ড তৈরি করার পর মিনিস্ট্রি মনে করেছে যে এটা ওনাদের কন্ট্রোলে রাখা উচিত, মিনিস্ট্রিতে তখন যারা কাজ করেছেন। যখন আমরা নিজেরা একটাকে কন্ট্রোলে রাখতে চাই সব কিছু, পাওয়ার, ইনফ্লুয়েন্স সব কিছু দিয়ে, তখনই হচ্ছে এইটার যে অন্য গ্রুপগুলো আছে তারা ইগনোরড ফিল করে, ওকে, এবং সেখানে একটা অথরিটি এস্টাবলিশ হয়। যখন আপনি অথরিটারিয়ান হয়ে যাবেন তখন এটার মানে 100% পসিবিলিটি থাকে যে দিস উইল নট বি এবল টু এস্টাবলিশ ট্রাস্ট।
তার মানে আমরা যেটা ট্রাস্ট ফান্ডে বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে কারো পার্সোনাল পার্টিকুলার অথরিটি এস্টাবলিশ না করা। ইভেন আমরা বলেছি যে অ্যাফেক্টেড কমিউনিটির লোকজনও সেখানে থাকতে পারে রিপ্রেজেন্টেটিভ হিসাবে, যাতে একটা ওয়াইডার কী বলে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করা যায়। ধন্যবাদ তামান্না এবং শামসুদ্দৌলা ভাইকে। তো নাইস, এটা আমি এই কাজের ধারাবাহিকতা জানি প্রায় 16 বছরের মতো, তারও বেশি। তার আগেও হয়তো এই নামে ছিল না, লস অ্যান্ড ড্যামেজ নামে ছিল না, কিন্তু আমরা ঠিকই হয়তো সিরাজগঞ্জের চরে যে ওনারা এক্সকিউজ মি, এটা শুধুমাত্র যদি ওনাদের কাছে প্রশ্ন থাকে ওইটা করতে পারেন, আদারওয়াইজ যদি আপনি ধরেন যে আপনি বক্তব্য দিতে চান আর কারো প্রশ্ন না, এটা প্রশ্ন প্লিজ। তো আমি ওনাদের ধারাবাহিকতাটা জানি, এটা লং, এবং আমার যে বেসিক প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা কিন্তু 8 থেকে ট্রেডের জোন মানে এরাতে চলে এসেছি ইন টার্মস অফ ফাইন্যান্স। তো এখনও কিন্তু লট অফ ফ্রেমওয়ার্ক তৈরি করছি, আমরা ট্রাস্ট ফান্ড খুঁজছি, কিন্তু মেনি থিং অলরেডি হ্যাপনিং। সেই জিনিসটা আপনারা মানে ট্র্যাক করছেন কিনা, যে এইডের যুগ শেষ করে ট্রেডের যুগে আসছে, সেখানে ক্লাইমেট ফাইন্যান্স কীরকম হবে? ইট উইল নট বি লাইক 10 years বিফোর, নেভার। সো এই পয়েন্টটা একটু টাচ করাটাই আমার প্রশ্ন। থ্যাংক ইউ। না, ইটস এ ওয়াইডার প্রশ্ন। আপনি যেটা বলেছেন সেটা আমরা শুরুতে বলার চেষ্টা করেছি, এবং সরকার থেকে যারা আছেন তারাও সেটা অনুধাবন করেন যে আমরা আগে যেভাবে কথা বলতাম জোর দিয়ে যে উই নিড গ্র্যান্টস, সেটা বলা যায় না এখন, এবং বলছে যে দের ইজ নো গ্র্যান্টস। আমরা এবার ওপেন ডিসকাশনে যেতে পারি। আমি রিকোয়েস্ট করছি, আমরা উইল ফিনিশ বাই 1, সো 1 ঘন্টা সময় হাতে আছে আমাদের। আপনারা আসলে 3 মিনিটসের মধ্যে আপনাদের বক্তব্যটা যদি শেষ করেন, আমাদের অনেক স্পিকার আছেন। সো মিস্টার আবু আলম, এডিশনাল ডিরেক্টর সাস্টেনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশে যে ফাইন্যান্সিংটা আছে স্পেশালি ব্যাংকিং সেক্টরে, এটা সরাসরি লস অ্যান্ড ড্যামেজকে ইন্ডিকেট করে না, এটাই হচ্ছে বাস্তবতা। এবং আমরা যেটা করছি পরোক্ষ, আমাদের এখানে 2 ধরনের সাপোর্ট দেওয়া হয় সেন্ট্রাল ব্যাংক থেকে, বিশেষ করে এনভায়রনমেন্ট রিলেটেড ইস্যুতে। পলিসি সাপোর্ট, রিফাইন্যান্সিং সাপোর্ট। পলিসি সাপোর্টের জার্নিটা আমাদের 2011 সাল থেকে স্টার্ট হয়েছে, এখনও চলতেছে। এবং রিফাইন্যান্সিং সাপোর্টটা আমরা অ্যাডাপ্টেশন মিটিগেশনে যতটা আসলে অগ্রগামী, লস অ্যান্ড ড্যামেজের ততটাই আসলে পিছনে পড়ে আছি। আসলে দিন শেষে তো ফাইন্যান্সিং, আমার একটা ড্যামেজ হয়েছে অথবা আমি মিটিগেশন করতে চাচ্ছি অথবা অ্যাডাপ্টেশনে আমি যেতে চাচ্ছি, মানুষ চাই কি, যখন বিপদে পড়ে কিংবা এই ধরনের কোনো একটা সিচুয়েশন তৈরি হয়, ফাইন্যান্সটা কোত্থেকে আসবে? আমাদের কিছু প্রোডাক্ট দরকার। এই ধরনের কোনো প্রোডাক্ট আসলেও সরাসরি আমাদের নেই। কেন নেই? আসলে এই ধরনের কাজগুলো কিন্তু আমাদের এখানে হয় নাই খুব বেশি, বিশেষ করে লস অ্যান্ড ড্যামেজ নিয়ে। যত হয়েছে মিটিগেশন, অ্যাডাপ্টেশন। এখন আমরা পরোক্ষভাবে কিছু কাজ করি, যেমন আমরা ব্যাঙ্কগুলোকে বলে দিয়েছি যে তোমরা CSR ফান্ড করবা, এবং একসময় বাধ্যবাধকতা ছিল, এখন সেটাও উঠে গেছে। যে কোনো ব্যাংক কম বেশি করতে পারে, কারণ এটা আসলে একজনের বিজনেসের সরাসরি করা যায় না। তবে তাদেরকে বলে দেওয়া আছে তোমার CSR ফান্ডের 20% অ্যাটলিস্ট এই ক্লাইমেট রিলেটেড ফান্ডে রাখতে হবে, এবং এই 20%-এর 5% ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট একটা ফান্ড ক্রিয়েট করে সেটাকে রাখতে হবে। এবং আমরা আরেকটু কাজ করেছি যে এটা অবশ্যই তোমার অ্যানুয়াল রিপোর্টে ডিসক্লোজ করতে হবে, তো মানুষ জানুক বা সবাই জানুক, বিজনেস কমিটি জানুক, আদার্স ডেভেলপমেন্ট পার্টনাররা জানুক যে আমরা শুরু করেছি। এখন এই যে CSR ফান্ডের যে কাজগুলো হচ্ছে, এগুলাকে আমরা বলতে পারি যে, যেমন আমরা কুমিল্লায় এবার যখন বন্যা হলো, অনেক ব্যাংক কিন্তু এখানে সরাসরি ইনভলভ ছিল। আমরা বলে দিয়েছি যে ওইখানে কোনো ব্যাংক যদি কৃষকদের মানে একদম বিলো রেটে দেয়, কৃষি লোন দেয়, এবং এই যে আগে হয়তো নর্মাল রেট 11%, সেই কৃষকদের কোনো ব্যাংক সেখানে 6% কিংবা 5% ইনভেস্ট করলো, এই যে গ্যাপটা, এটা আমরাকে CSR কন্ট্রিবিউশন হিসাবে ধরে নিব, এবং এটা আমাদের অ্যানুয়াল রিপোর্টের উপর থাকবে, এবং বছর শেষে আমরা যে র্যাঙ্কিং করি সেখানে তারা একটা স্কোর গেইন করবে। তো এটা আসলে আছে, পলিসি যেটা আছে, আমি মনে করি না যে এটা একটা একদম খুব ভালো পলিসি, বাট একটা প্রোডাক্ট দরকার আমাদের। এবং আজকে আশা করি আলোচনা থেকে আমরা একটা প্রোডাক্ট রিলেটেড কিছু একটা ধারণা পাবো যে লস অ্যান্ড ড্যামেজে কীভাবে আমরা আরও অ্যাক্টিভ, ব্যাঙ্কগুলো কীভাবে আরও পার্টিসিপেট করতে পারে। এখন আমার প্রেজেন্টেশন বিষয়ে আমার একটু আগ্রহ আছে, যেটা হচ্ছে যে এই যে ট্রাস্ট ফান্ডটা গঠন হবে, আমার কাছে মনে হচ্ছে এটা খুব খুবই ওয়াইড, সবাইকে নিয়ে, মানে সবাইকে আমরা নিচ্ছি আন্ডার আমব্রেলা, কিন্তু আমার মনে হয় একটা প্রতিষ্ঠানকে লিড এখানে হতে হবে, আদারওয়াইজ ইট উইল ভেরি ডিফিকাল্ট।
আমাদের মতো দেশে তো আমরা জানি, বাস্তবতা জানি, লিড বাই হতে পারে গভর্নমেন্ট, লিড বাই হতে পারে অন্য কেউ, বাট একজনকে লিড থাকতে হবে। আমি সবাইকে নিচ্ছি, সবাইকে ইকুয়াল অনার দিয়ে আসলে একটু ডিফিকাল্ট হবে। আরেকটা বিষয় আমি অনুরোধ করব যে ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, বাট আমার একটা প্রোডাক্ট ডিজাইন দরকার। যদি ব্যাংকের কথা বলেন, ব্যাংকেবল প্রোডাক্ট দরকার। একটা ব্যাংক কিন্তু এখানে শুধু শুধু ইনভেস্ট করবে না। আমার সবচেয়ে ভালো হতো আমি যদি একটা প্রোডাক্ট ডিজাইন পেতাম যে এইভাবে যদি ব্যাংক এই ধরনের প্রোডাক্টে যদি ব্যাংক ইনভেস্ট করে, ব্যাংকও ঠিক থাকবে, আর যারা লস অ্যান্ড ড্যামেজের সরাসরি ভিকটিম ওনারাও ঠিক থাকবে, ওনারাও সহায়তা পাবে। এ ধরনের একটা হলে আমার খুব ভালো। প্রোডাক্টটা কে করবে, ব্যাংক করবে নাকি এটা সরকার হচ্ছে করবে? আমি এখান থেকে আসলে আইডিয়া চাচ্ছি। প্রোডাক্ট বাংলাদেশ ব্যাংকই ডিজাইন করে দিবে, কিন্তু আমি অনেক জায়গায় এই ধরনের আলোচনা অংশগ্রহণ করি, সবখানেই অনেক কিছু আলোচনা হয়, কিন্তু আমি আসলে কোনো ডিজাইন পাচ্ছি না। আমি যখনই কাজ করতে যাচ্ছি, আমার টিম কাজ করতে যাচ্ছে, এবং আমরা অন্য দেশ থেকেও যে একটু লার্নিং করব, ওইখানেও দেখি যে ওদের সাথে আমাদের খুব একটা মিলে না। এজন্য আমি আসলে একটা ডিজাইন হলে আমাদের জন্য একটু সুবিধা হয়। এই পর্যন্তই আমার বক্তব্য। থ্যাংক ইউ। আমি বেসিক্যালি প্রাইভেট সেক্টর থেকে এসেছি। প্রাইভেট সেক্টরে আমাদের যেই ইনভলভমেন্টটা, সেটা যেই পলিসিগুলো, এগুলো একটু যদি আপনারা একটু ক্লিয়ার করতেন আর কি। বেসিক্যালি প্রাইভেট সেক্টর মানে হচ্ছে যে এটা বেসিক্যালি এটা হচ্ছে যে উইন উইনভাবে যে কোনো অর্গানাইজেশনের সাথে কাজ করে, যেহেতু প্রাইভেট সেক্টর অ্যাজ এ ট্রেড অর্গানাইজেশন। সো এই ইয়েগুলো যদি একটু ক্লিয়ার হতো তাহলে আমরা একটু ক্লিয়ার হতাম আর কি। জি জি, মিস্টার রায়ান, আপনার এটা প্রশ্ন, বাট আপনি আপনার বক্তব্যটা দিতে পারেন। এখানে তো আমাদের এসেছে যে আপনার লস অ্যান্ড ড্যামেজের ক্ষেত্রে ধরেন যে এই যে প্রাইভেট সেক্টর, স্পেশালি ধরেন যে আপনারা লালতির সিট প্রোভাইডার, অনেক সময় আসলে আপনাদের একটা সরাসরি রোল এখানে চলে আসছে। তো কোনো একটা ডিজাস্টারের পরে তো আপনাদের কি আসলে ওই রকমের কোনো রোল থাকে, বা আপনারা কী করেন? আপনি আজকের এই ডায়ালগ নিয়ে আপনার বক্তব্যটা দেন, প্রশ্নটার আনসার উনি হয়তো দিবেন পরে। আমি একটু, যেহেতু আমার ম্যানেজিং ডাইরেক্টর স্যার আসছেন, আমি চাচ্ছি যে স্যার একটু ওনার পরিচয় দিবে, প্লাস একটু প্রেজেন্ট করবেন আর কি। সাবজেক্টটা ভালো। ইজ লস অ্যান্ড ড্যামেজের ব্যাপারে কি ফিন্যান্সিং অ্যান্ড সাপোর্ট, এটা নিয়েই তো মূলত কথা। আমরা মানে ইন জেনারেল, আমি লালতির সম্পর্কে বলি। লালতির আমরা একটা সিড কোম্পানি। আমরা ডিফারেন্ট টাইপের সিডের রিসার্চ করি, এটার ডেভেলপমেন্ট প্রোগ্রাম করি, এবং বাংলাদেশে বিক্রি করি এবং দেশের বাইরেও বিক্রি করি। উদ্দেশ্য হলো যে বাংলাদেশের ফুড সেফটি, ফুড সিকিউরিটিটাকে এনহ্যান্স করা, এইভাবে যে বেটার সিড দিয়ে বেটার ক্রপ করা, বেটার ক্রপের ফলে বেটার ইল্ড পাওয়া যাবে, এবং তাতে করে the farmers and the ultimate consumers will be benefited. সেই লক্ষ্যে আমরা ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, আমরা বাজারে ভালো বীজ দেই, এই কথাটা আছে। লস অ্যান্ড ড্যামেজ যখন হয়, একটা ডিজাস্টার হয়, যেটা আমি এসেই আপনি যেটা প্রশ্নটা করলেন, এটা তো একটা অ্যাকুইট ব্যাপার। আই উইল গো ইন দ্য ক্রনিক, বিকজ আমি এখান থেকে বেরোনোর পথে হঠাৎ করে একটা হোঁচট খেলাম, আমি কোন হসপিটালে যাব, কি ওষুধ নেবো, এর চাইতে হোঁচটটা কেন খেলাম সেটা আইডেন্টিফাই করা ইজ মোর ইম্পর্টেন্ট টু আস। তো এইটাতে যেমন ধরেন ভেরি রিসেন্টলি, আজকে আমি যে এখন যে মিটিং থেকে আসলাম, এখানে একই সাবজেক্ট মোটামুটি কথা হচ্ছিল যে হাওরে যে ধান এইবারে নষ্ট হয়েছে, তাতে বাংলাদেশের কতটুকু ড্যামেজ হয়েছে, এবং এটা হোয়াট টু ডু হলো যে আমরা ধান কম হয়েছে, ইউ মাইট হ্যাভ টু ইম্পোর্ট দ্য রাইস, অর ক্যাম্পেইন করতে হবে যে ঠিক আছে রাইসের বদলে আটার রুটি খাও বা কোনো কিছু, সামথিং লাইক দ্যাট। কিন্তু এই যে ড্যামেজটা এটা হয়েছে, এটা তো ইজ নট সামথিং হ্যাপেন অনলি টুডে, ইট কুড হ্যাপেন ইয়েস্টারডে। উই আর লাকি যে লাস্ট 3 ইয়ার্সে হয়নি, 4th ইয়ারে এসে হয়েছে। তো আমরা কি এই ডেটা বা হিস্ট্রিটা রাখি যে এটা কতদিন পরে পরে এই ডিজাস্টারটা আমাদের হয়, এটাকে প্রিভেন্ট করার জন্য কোনো স্কোপ আছে কি না, আমরা কোনো আর্লি অ্যালার্ম দিতে পারি কি না। যেমন 12 দিন আগে যদি ধানটা কাটা হয়ে যেত, তাইলে আমাদের লস হইতো অলমোস্ট 0, 12 দিন আগে কাটতে পারলে। তাহলে হ্যাঁ, না দ্যাটস হোয়াট আই এম সেইং। আমরা কি গবেষণা করেছি যে 12 দিন আগে পাকার কোনো ধান আমাদের ভ্যারাইটি আছে কিনা, আমরা আনতে পারি কিনা? তো সায়েন্স ইজ দেয়ার, ইট ইজ দেয়ার। 130 days, 124 days চায়নায় অনেক ভ্যারাইটি আছে।
কিন্তু আমি যদি এটা সাবমিট করি টু দ্য গভর্নমেন্ট যে এই ভ্যারাইটি আমি রিলিজ করতে চাই, গভর্নমেন্ট উইল নট গিভ ইট। গভর্নমেন্ট বলছে না না, তোমার এটা তো ধানের পরিমাণ একটু কম হয়। মানে আমরা উই গো ইন দি অ্যাজ আই সেড, যে আমরা ইনস্ট্যান্ট দেখার চেষ্টা করি যে আমাদেরকে ক্যাটাগরি করে দিয়েছে যে বাংলাদেশে আপনি যদি একটা নতুন আলুর ভ্যারাইটি আনতে চান, আমেরিকা থেকে আনেন আর ব্রাজিল থেকে আনেন, ডাজন্ট ম্যাটার, বলে দেয় যে আমাদের যে প্রেজেন্ট আলুটা আছে তার চেয়ে ইল্ড যেন 10% বেশি হয়। এখন ম্যাকডোনাল্ড যে ফ্রেঞ্চ ফ্রাই ইউজ করে, এই আলুটার ইল্ড আমাদের যে ইল্ড আছে তার চাইতে অন্তত পক্ষে 25% কম। বিকজ ওই আলুটার অন্য অনেক চারিত্রিক গুণ আছে যে কারণে এই আলুটা সারা পৃথিবীতে ম্যাকডোনাল্ডের এই ফেমাস ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে। বাংলাদেশে রিলিজ হবে না। আমি 4 বার সাবমিট করেছি, রিলিজ হয়নি, এটাই বলে আসছি এখনও। সো মানে আমরা ইফ উই ক্যান প্ল্যান ইট এহেড, যে আমরা এই হাওরে, বিকজ হাওরে প্রতি বছরই কিন্তু ধানই লাগাবে, বিকজ উই মাস্ট আন্ডারস্ট্যান্ড যে ইট ইজ এ ওয়ান সিজন ক্রপ, শুধু একটা ফসল হয়। সো দ্যাট দে ব্যাং অন ইট, দে ডিপেন্ড অন ইট, দে ড্রিম অন ইট, এভরিথিং। ফার্মাররা ওই এলাকায় দেখে যে আমার এই ধানটাকে আমার যেভাবেই হোক করতে হবে। তো আজকে যে ডিজাস্টার হয়েছে ইজ, আমরা মানে উই অল ক্যান টক, বাট এন্ড অফ দ্য ডেতে দি সাফারার ইজ ফার্মার। তো এটাকে প্রিভেন্ট করার জন্য আমি মনে করি যে আমাদের প্রিভেনশন মেথডে যাওয়া উচিত ইন অল রেসপেক্টস। যে লস হয়, লসের তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটা হঠাৎ করে একটা সাইক্লোন হলো, লস হলো, আমরা রিলিফ দিলাম অ্যান্ড অল দিস থিং। সাইক্লোনকে তো আমি বন্ধ করতে পারবো না, বাট সাইক্লোন হওয়ার আগে মানে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের লাইফ সেভ করা। আমরা কি সাইক্লোন শেল্টার করতে পারি কিনা, আমরা সাইক্লোন আসলে মানুষ বা গবাদি পশু, আমাদের যেই মানে আমাদের ইম্পর্টেন্ট অ্যাসপেক্টগুলি আমাদের আশেপাশে, সেইগুলিকে আমরা যতটা পারি সেভ করার চেষ্টা করা। আমরা এই ডিফারেন্ট লস কমানোর জন্য লালতির হিসাবে অনেকগুলি কাজ করি। একটা হলো যে আমাদের ইন দি কোস্টাল এরিয়া দি অ্যালার্মিংলি দি স্যালাইনিটি ইজ ইনক্রিজিং। একেবারে এটা কিন্তু ভেরি অ্যালার্মিং স্টেজে ইনক্রিজ করতেছে। ইট হ্যাজ দি, আমরা লাস্ট যে ডেটা পেয়েছি তাতে স্যালাইন চলে আসছে। আগে ছিল ধরেন এটা হুলারহাট জালকাঠিতে একটু টাচ করতো, আই এম টকিং অ্যাবাউট বরিশাল বেল্ট, দেন ইট ডিডন্ট কাম আপ টু ফেনি। নাও দি স্যালাইনিটি উই ফাউন্ড ইন মাদারীপুর, হুইচ ইজ ভেরি ভেরি অ্যালার্মিং। তো লালতির কী করতে পারে, লালতির এই স্যালাইন টলারেন্ট ভ্যারাইটি নিয়ে কাজ করে। Our scientists are continuously working on the saline tolerant varieties to come up with the saline tolerant varieties, যাতে করে স্যালাইন এলাকাতে চাষিরা যেন আপনার একটা ভালো ইল্ড পায় ইন স্পাইট অফ দ্য স্যালাইন। আমরা কাজ করি অন দ্য ডিফারেন্ট ডিজিজ অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ভ্যারাইটির উপরে। যেমন ধরেন আমাদের এখানে যদি আপনারা দেখেছেন যে আনইউজুয়াল, হঠাৎ করে গত 3-4 বছর আনইউজুয়াল একটা ঠান্ডা পড়া শুরু হয়েছে ফর এ স্প্যান অফ 7 days। এটা আমাদের এখানে ছিল না। এই যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সো আমরা উই অলসো ওয়ার্ক অন দ্যাট, যে আমরা এই ক্লাইমেট চেঞ্জকে অ্যাড্রেস করে ক্যান উই কাম আপ উইথ দি ভ্যারাইটিস। আর আমরা যেটা করি সেটা হলো আমাদের বাস্কেটে যেসব ফার্মাররা আছেন, আমাদের 2 ধরনের ফার্মার। আমরা কিন্তু ফার্মার নিয়ে কাজ করি, আবার ফার্মারের কাছে বিক্রি করি, সো দ্যাট ইট ইজ নট দ্য লাক্স সাবান আপনি ফ্যাক্টরিতে করলেন আর আমি ইউজ করলাম তা না। ফার্মার আমার বীজ উৎপাদন করে এবং ফার্মারই আবার বীজ ব্যবহার করে। সো দ্যাট আমার কন্ট্রাক্ট গ্রোয়ার্স আছে ইন দ্য নর্দার্ন পার্ট অফ বাংলাদেশে অ্যাবাউট 8 সেন্টার্স। সো ওরা আমাদের উইদিন দ্য বাস্কেট। সো তাদের জন্য আমরা ক্রপ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করি। যদি তার কোনো ক্রপ মার খায় তাহলে দে গেট দ্য কম্পেনসেশন। এটা ডিফারেন্ট স্টেজ আছে, যে ফ্লাওয়ারিং স্টেজে যদি তার ক্রপটা নষ্ট হয় তাহলে তাকে কত ইন্স্যুরেন্স দেবে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, এটা নট কোম্পানিগুলো, আমরাই ডিজাইনটা করে দিচ্ছি। ইনফ্যাক্ট বাংলাদেশে তো ক্রপ ইন্স্যুরেন্স নাই বলতে গেলে। তারপরে ধরেন হারভেস্টিংয়ের ঠিক আগে যদি আপনার ডিজাস্টারটা হয় তাহলে কী হবে, বা হারভেস্টিং টাইমে যদি হয় তাহলে কী হবে, কিংবা ফ্রুটটা হারভেস্ট করেছে সে সিড এক্সট্র্যাক্ট করতেছে, সিডটা যখন সে শুকাতে গেল তখন তার একটা ডিজাস্টার হলো, তখন সে কত পাবে। সো এই একটা সেফটি আমরা অ্যারেঞ্জ করি ফর আওয়ার ফার্মার যারা আমাদের বাস্কেটে আছে। আর বাংলাদেশের যারা ইউজার আমাদের আলটিমেটলি, যাদের উপরে আমাদের ব্যবসাটা নির্ভর করে, তাদের জন্য আসলে তেমন কিছু আমরা করি না।
সেখানে আমরা যেটা করি সেটা হচ্ছে যদি কোনো কারণে লালতির একটা ফিলোসফি হচ্ছে যে লালতির উইল সাপ্লাই a particular seed to the particular farmer so that the farmer gets expected yield. এখানে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা দেখার চেষ্টা করি যে হোয়ার ইজ দ্য প্রবলেম, যে আমার সিডটা নষ্ট হওয়ার কারণে কি সে ইল্ড পেল না, তার কাঙ্ক্ষিত ইল্ড, নাকি অন্য কোনো কারণ আছে। অন্য কোনো কারণের মধ্যে আমার সিড অনেক অ্যাডাল্ট্রেটেড হয়। আমাদের সেম প্যাকেট, আজকাল তো ডলারও ইউ ক্যানট ফাইন্ড যে এটা নকল ডলার কিনা। সো আপনি যখন সিডের প্যাকেটটা ফার্মার কিনছে তার জন্য ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড যে এটা এখানে হুবহু ছবি সমস্ত কিছু ঠিক আছে, রং চং সব ঠিক আছে, ভিতরে বীজটা অ্যাডাল্ট্রেটেড সিড বা অন্য নকল করা বীজ। তো ওইখানে যদি আমার নকল বীজ ফার্মার কিনে তাহলে আমার কোনো প্রোটেকশন নেই, আমি কিছুই করতে পারি না। বাট যদি আমরা দেখি যে আমাদের বীজের কারণে তার ক্রপ খারাপ হয়েছে তাহলে আমরা কম্পেনসেট করি, উই গিভ দেম দি সেম সিড, এবং নেক্সট ইয়ারে মানে নেক্সট সিজনে নেক্সট সাইকেলে সে যখন ক্রপটা করে তখন আমরা আমাদের ফুল সুপারভিশনটা দিই যাতে করে সে এইটা পায়। এটুকু পর্যন্ত আমরা করি। আমার মনে হয় এই স্টেজে থামতে চাই। থ্যাংক ইউ। আমি সামিউন নবী, আমি ক্লাইমেট ফাইন্যান্স এক্সপার্ট হিসেবে কাজ করছি IWM এ, অ্যান্ড আমি অলসো টিম লিডার হিসেবে কাজ করছি গ্লোবাল শিল্ড ইনিশিয়েটিভে টু সাপোর্ট আপনার বাংলাদেশ গভর্নমেন্ট। গ্লোবাল শিল্ড আপনারা অনেকে জানেন মনে হয়, এটা আপনার একটা G7 অ্যান্ড V20 ইনিশিয়েটিভ, জয়েন্ট ইনিশিয়েটিভ। তাদের কাজ হচ্ছে ক্লাইমেট ডিজাস্টার রিস্ক ফাইন্যান্সকে এনশিওর করা। বাংলাদেশের জন্য তারা অফারটা নিয়ে এসছে। এর আগে পাকিস্তানে কাজ হয়েছে, আপনার কোস্টারিকাতে কাজ হয়েছে। বাংলাদেশ যেহেতু আপনার ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি ইন্ডেক্সে এখন 7 বা 9th, বাট এক্সপোজ পপুলেশনের দিক থেকে কিন্তু আমরা র্যাঙ্কিংয়ে সেকেন্ডে আছে। সো এই যে গ্লোবাল শিল্ড যে ইনিশিয়েটিভটা নতুনটা আসতো বাংলাদেশে, তারা কিন্তু পার্টিকুলারলি ফোকাসই করেছে ডিজাস্টার রিস্ক ফাইন্যান্সিংয়ের জন্য, এবং লস অ্যান্ড ড্যামেজে আমাদের যে কথাটা আসছে খুবই অপ্রতুল। আমরা লাস্ট কপিও দেখেছিলাম যে সবাই $1 ট্রিলিয়ন কথা বলছে যেখানে রিকোয়ারমেন্টে, সেখানে তারা মানে বিলিয়ন শেষে এখন তারা মিলিয়ন এসে ঠেকেছে। লজ্জা লাগে আসলে কথাটা শুনতে, বাট আনফর্চুনেটলি আর বাইরের দিকে আসলে তাকানোর আমাদের আর সুযোগ নাই, আমাদেরকে নিজেদেরকেই আগাতে হবে। কিন্তু আমরা যেটা করতে পারি, বাইরে যে অন্যান্য দেশে যে ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে সেই লেসনটা আমরা নিতে পারি বাংলাদেশের জন্য। যেমন তারা দেখেন খুব সুন্দর করে বলেছে, একটু আগে মাহু ভাই যেটা বললেন লাল তীরের, যে তারা ইন্স্যুরেন্সের কথা বলেছেন। আপনার গ্লোবাল ছিল আমাদেরকে বলছে তোমরা একটা ইন্স্যুরেন্স প্যাকেজগুলো নাও, আমরা তোমাদেরকে তো আগে তো আমরা তোকে গ্র্যান্ট দিতাম বা লোন দিতাম, সেটা বাদ দিয়ে তোমরা যদি প্রাইভেট সেক্টরকে মোর ইন্টিগ্রেট করতে চাও, তোমরা প্রাইভেট সেক্টরের ইনস্ট্রুমেন্টগুলোকে নিয়ে আসো, তাদেরকে তুমি দেখাও যে দ্যার ইজ এ মার্কেট, দেন তারা নিজেরাই আসবে। এবং আমি আবার বলছি, প্রাইভেট সেক্টরে তারা বলছে যে আমরা $3 ট্রিলিয়ন আমাদের নিজেদের প্রাইভেট ইকুইটি ফান্ড আছে, বাট তোমাদের যদি মার্কেট থাকে এখানে আমি নিজেই ফান্ডিংটা নিয়ে আসবো। সো আমাদের কী করতে হবে, আমাদেরকে সেই ফ্রেমওয়ার্কটা তৈরি করতে হবে। দোহাভাই খুব সুন্দর করে বলেছেন যে আমাদের একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা, লস অ্যান্ড ড্যামেজ একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা যদি থাকে, এবং যদি আমি প্রাইভেট সেক্টরকে পার্টিকুলার কোনো ইনিশিয়েটিভ দেখাতে পারি, যে বেনিফিট দেখাতে পারি। প্রাইভেট সেক্টর কিন্তু তারা কাজ করে তাদের বোর্ড অফ মানে ওনারদের জন্য, ডিরেক্টরদের জন্য যে কাজ করে, যারা তাদের শেয়ার হোল্ডার তাদের জন্য কাজ করে, তাদেরকে বেনিফিটটা বোঝাতে হবে। সো আমি যেটা পার্টিকুলারলি একটা মানে দুইটা জিনিস আমি প্রপোজ করতে চাচ্ছি আজকে আপনাদের সবাই যেখানে আছেন। একটা হচ্ছে যদি বাংলাদেশ গভর্নমেন্ট, হ্যাঁ ট্রাস্টের ব্যাপার অবশ্যই আছে, কেউ কাউকে ট্রাস্ট হয়তো করবে না, কিন্তু ট্রাস্ট তখনই করবে যখন আপনার ট্রান্সপারেন্সি থাকবে। সো বাংলাদেশ গভর্নমেন্ট যদি উদ্যোগটা নিয়ে, ডেফিনেটলি গভর্নমেন্টকেই লিডারশিপে নিতে হবে। স্যার এখানে আছেন, স্যার এই কথাটা আগেও বলেছিলেন আমাদেরকে, যে আমরা একটা ফাইন্যান্সিং ফ্রেমওয়ার্ক যদি তৈরি করে রাখি, এবং সেই ফাইন্যান্সিং ফ্রেমওয়ার্কটা আপনার একদম উপজেলা পর্যন্ত যাবে। বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাসেসমেন্টটা করে দিবে আমার লস অ্যান্ড ড্যামেজের জন্য এই টাকা লাগছে, এরকম আমার ফান্ডিং রিকোয়ারমেন্ট লাগবে, আর একটা কন্টিনজেন্সি ফান্ডিংও থাকবে, যে ফান্ডিংয়ে কন্ট্রিবিউট করবে গ্লোবাল শিল্ডের মতো এই ইনিশিয়েটিভগুলো, ইউএন ইনিশিয়েটিভগুলো, এবং অ্যাট দ্য সেম টাইম প্রাইভেট সেক্টরকেও সুযোগ করতে হবে সেখানে ফাইন্যান্সিং করার জন্য। কিন্তু স্যার তারা কেন করবে? তারা তখনই করবে যদি আপনি দেখাতে পারেন যে তুমি ওই পার্টিকুলার উপজেলাতে আমাদের জন্য বাংলাদেশ গভর্নমেন্ট এই অ্যালোকেশনটা রেখে দিয়েছে, অ্যাট দ্য সেম টাইম এই গ্যাপগুলো আছে, তুমি এখানে রিহ্যাবিলিটেশনে ফাইন্যান্স করতে পারো, তুমি ফুড এমার্জেন্সিতে ফাইন্যান্স করতে পারো, ড্যামেজে ফাইন্যান্স করতে পারো, পার্টিকুলার সেক্টর থাকবে। সো যেই প্রাইভেট সেক্টর ওখানে ইনভেস্ট করছে নর্মাল CSR ফান্ডের মতো ঠিক হবে না, বা তারা ওইখানে ইনভেস্ট করে তারা জানবে যে আমার এই পার্টিকুলার টাকাটা এই জায়গাতে এই কাজে ব্যবহার করা হচ্ছে। এবং স্যার এভাবে যদি আমি প্রত্যেকটা আমরা উপজেলাতে কভার করি, আমাদের অনেক প্রাইভেট সেক্টর, শুধু ব্যাংক না আরও অনেক প্রাইভেট সেক্টর তো আপনার ট্যাক্স ইনসেন্টিভ অন্যান্য কারণে আসবে স্যার। সো এইভাবে স্যার আমি ওদেরকে যখন ট্রান্সপারেন্সি দেখাতে পারবো, দেন স্যার ডেফিনেটলি তারা আসতেও আগ্রহ প্রকাশ করবে। এখন স্যার বর্তমান গভর্নমেন্ট স্যার বেশ কিছু সুন্দর কাজ নিয়েছেন স্যার, যেমন স্যার যে ফ্যামিলি কার্ডস তারা করেছে, কৃষক কার্ড তারা করেছে। যদি প্রাইভেট সেক্টরকে কোনোভাবে আমি দেখাতে পারি যে তারা এখানেও তারা কন্ট্রিবিউট করতে পারবে গভর্নমেন্টের সাথে সাথে সাপোর্টের জন্য, এবং কৃষক কার্ডের ওই পার্টটা তারা লস অ্যান্ড ড্যামেজের যে এই ভিকটিমগুলো হবেন তারা ইউজ করতে পারবেন, স্যার সেখানেও আমার মনে হয় তারা আগ্রহ
পেতে পারেন। এবং স্যার অ্যাট দ্য সেম টাইম আমাদের স্যার এখন যে আমি বললাম যে লার্নিংটা আমাদেরকে আনতে হবে, তারা বাইরে যে আমাদের যে ফান্ডগুলো আছে লস অ্যান্ড ড্যামেজকে অ্যাড্রেস করার জন্য FRLD যে অফারটা তারা প্রপোজালটা চাচ্ছে আমাদের কাছে $20 মিলিয়ন ম্যাক্সিমাম হতো, তো তামান্না বললো $5 থেকে $20 মিলিয়ন, আমরা $20 মিলিয়নই যদি আশা করি, তারা যে ক্রাইটেরিয়াটা দিয়েছে যে এটা বটম অ্যাপ অ্যাপ্রোচ হতে হবে, আমাদেরকে মেজারেবল আমাদের ইকোনমিক আর নন ইকোনমিক লস দেখাতে হবে, অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্টের যে এক্সিস্টিং প্র্যাকটিসগুলো আছে, ল আছে, সেগুলোর সাথে কমপ্লিমেন্টারিতে হতে হবে। সো আমরা মনে করি আমরা প্রাইভেট সেক্টরকে আনি বা যাদের কাছ থেকে আনি, আমাদেরকে এই কমন এই আপনার প্যারামিটারগুলো যদি মেনটেন করতে পারি, আমি মনে করি স্যার ডেফিনেটলি আমরা একটা ইফেক্টিভ প্রাইভেট সেক্টরকে আনতে পারবো। থ্যাংক ইউ স্যার। যেহেতু প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট এবং ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের ফোকাস আছে এই আয়োজককারী সংস্থার, সুতরাং আমি সেই দিক থেকেই বলছি। আমি ফিশারিজ দিয়ে উদাহরণ দেই যে আমাদের ওয়ার্ল্ড ফিশের একটা অ্যাসেসমেন্ট আছে, মিডিয়া আমি বলবো যে খুব অ্যাকুরেটলি মেজারমেন্ট কখনোই হয়নি। তো যেটা হয়েছে একটা পাবলিশ পেপার আছে, সেখানে 2011 থেকে 2021 পর্যন্ত 10 বছরের ডেটা নিয়ে কাজ করে আমরা পেয়েছিলাম যে ইটস লাইক ক্ষতিটা দেখাচ্ছে 140 মিলিয়ন, কিন্তু আমরা যখন টেস্ট করতে গেছি ইনস্ট্রুমেন্ট দিয়ে তখন দেখছি যে এটা মাত্র 20%কে হয়তো রিপ্রেট, আসল ক্ষতি আরও অনেক বেশি। সো 140 মিলিয়ন ইজ নট এ কারেক্ট ফিগার, এটা অনেক অনেক বেশি ক্ষতি। আবার যদি বলি যে পার অ্যানাম কেমন, যে আমরা হিসাব করে দেখেছি যে 14 মিলিয়ন, মানে ডিপার্টমেন্ট অফ ফিশারিজের ক্লাইমেটের যদি একটা প্রজেক্ট থাকে তাহলে সেটা 20 মিলিয়নের হওয়া উচিত, ওই এতটুকু রিসার্চের প্রেক্ষিতে যদি কেউ নেয়, কিন্তু এটা আরও অনেক বড়। তো এখানে দেখছি যে টোটাল মানিটা সেটা অনেক কম, অনেক সেক্টর আমাদের। তো সেই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে খুব সেপারেট বেশি মানি পাওয়া যাবে না, কারণ হচ্ছে এটা ইচ্ছা করেই ফ্র্যাগমেন্টেড করা হচ্ছে, নট যে ফ্র্যাগমেন্টেড হচ্ছে। আপনি ওয়ার্ল্ড ব্যাংক এডিবির টাকা দেখবেন, তাদের $350 মিলিয়ন মধ্যে গ্রান্ট আছে, তারপরে ক্লাইমেট মানি আছে, লোন আছে। তো এই ধরনের বাস্কেটগুলো এখন এরকম আসছে, সুতরাং এগুলো ওই সব বাস্কেটে ফিট করছে, এটা খুব কঠিন অ্যানালাইসিস করা। কিন্তু সেপারেটলি যে টাকাটা, আমার মেসেজটা হচ্ছে সেপারেটলি টাকাটা আগেও বাড়ে নেই, ভবিষ্যতেও সেপারেটলি খুব বাড়বে বলে মনে হয় না, এটা খুব অন্যভাবে দেওয়া হবে, এটা হচ্ছে মেইন মেসেজ। এটার জন্য এই আমার ডেপ্থ ফাইন্যান্স মেকানিজম দেওয়া হয়তো হবে না, যেটা মাইক্রো ফাইন্যান্স করে আর কি। তো ডেপ্থ ফাইন্যান্স না হয়ে এটা অ্যাসেট ব্যাক ফাইন্যান্স, যেটা আমরা গার্মেন্টসে করেছি, তারপরে আরও অনেক ধরনের 11টা ইনস্ট্রুমেন্ট আছে, সেগুলোর কোনোটা কাজে লাগতে পারে। সুতরাং ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ডিফারেন্ট হবে, ডেপ্থ ফাইন্যান্স দিয়ে হবে না হয়তো। আমি ফিশারিজের কথাই বলি যে আমরা শ্রিম সেক্টরের কথা বলি, সেখানে শ্রিম এবং কার্প দুটি যদি বলি, কার্প মানে রুই কাতলা। সো রুই কাতলার ক্ষেত্রে আমি আলাদাভাবে যদি ক্লাইমেটের টাকা চাই, হবে না, কারণ রুই কাতলা আমার 50% অফ দি কান্ট্রির প্রোডাকশন, তো সেখানে আলাদাভাবে হবে না। আমি তখন কার্প জেনেটিক্সের জন্য টাকা নিয়ে আসছি, সেটা দিয়ে আমি রেজিস্ট্যান্ট ভ্যারাইটি ডেভেলপ করছি, সিলভার কাপ, রুহু এগুলোর, এবং সেটাই রেজিলিয়েন্ট, সেটা ওই কভারেজটা দিচ্ছে, যার কিনা গ্রোথ 37% হায়ার দ্যান নর্মাল। তো ওইখানে কিন্তু আমি অ্যাডভান্টেজটা নিচ্ছি অন্যভাবে, নট যে সেপারেট আমাকে টাকা দেন আমি রুই কাতলার চাষ করব ক্লাইমেট অ্যাডাপটিভ এরিয়াতে, এইভাবে আর টাকা আসবে না। সুতরাং অন্যভাবে জেনেটিক প্রোগ্রামে হয়তো সরকার ডোনার টাকা দিবে, সেখানে কিন্তু এই ক্লাইমেটটা ঢুকানো থাকবে। সুতরাং ধরনটা এরকম, এটা আমার মেইন পয়েন্ট। আবারও বলছি যে সেপারেট ফার্ম কম হবে, ইন্টিগ্রেটেড বাস্কেটের মধ্যে ঢুকে যাবে এটা, এবং লাইক এক কান্ট্রি আসবে, যদি বলি সুইডেন, সে আসবে বলবে যে আমার একটা গ্রিন বন্ড আছে, ব্লু বন্ড আছে ফর এক্সাম্পল, সেই ব্লু বন্ডের মধ্যে আমি দেখতে চাই যে আমার দেশের ব্যাংক আছে, আমার দেশের প্রাইভেট পার্টনার আছে, তোমার দেশের প্রাইভেট পার্টনার আছে, এবং বিজনেসম্যানরা তো ভালোই করছে, সুতরাং একদম প্রান্তিক জনগোষ্ঠীর জন্য টাকাটা আমি শুধু দিতে চাই সেপারেটলি। বাট প্রান্তিকের উপরে মেবি $4 উপরে ওই জনগোষ্ঠীর জন্য টাকা এরকম ট্রাস্ট ফান্ডে দিবে না, দিবে হচ্ছে অন্য সেক্টরে, সেগুলো সেক্টরাল ফান্ড আকারে আসবে আর কি, রাস্তা, জেনেটিক্স এরকম আর কি, ইলেকট্রিসিটি, এনার্জি, অন্য জায়গায় দেওয়া থাকবে সেই ফান্ড। কিন্তু আমরা যদি সেপারেটলি আবারও চাই, 20-30 বছর ধরেই চাচ্ছি, সেটা আমরা ইন্টারন্যাশনালিও পাচ্ছি না, দেশে যে পাবো না এটাও ক্লিয়ার। সেই জন্য আমার কাছে ফান্ডের ডিজাইনটার মনে হচ্ছে যে সেপারেট ফান্ডটা শুধু প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যেটুকু দরকার সেটা পাওয়া যাবে, আর বাকিদের জন্য মডারেট থেকে আপার লেভেলে $4 থেকে $10, $50, $100 ওই জনগোষ্ঠীর জন্য সেপারেট ফান্ড আর পাওয়া যাবে না, এটা বিজনেসের মধ্যে আসবে। এই হচ্ছে ইন্ডিকেশন। থ্যাংক ইউ। আমি ইউএনডিপি থেকে বলছি, অপূর্ব।
এইবার অভিজ্ঞতা থেকে আমি একটু মাইক্রো লেভেলে কথা বলি, কারণ এবার আমার যখন বন্যাটা চলছিল হাওড় অঞ্চলে, ওই সময় আমি ওখানেই ছিলাম। সো এটাকে সৌভাগ্যও বলতে পারেন, দুর্ভাগ্যও বলতে পারেন। একটা খুব করুণ দৃশ্য আমরা দেখেছি তখন, যে প্রাইস গাউজিং যেটাকে বলা যায়, যে দুর্যোগের একটা নিজস্ব অর্থনীতি আছে। ওই সময় গভর্নমেন্ট কিন্তু কিছু হারভেস্টার ছেড়ে দিয়েছিল মাঠে, যে আমি সাবসিডি দিয়েই হারভেস্টারগুলো দিচ্ছি কৃষককে সাহায্য করার জন্য, কিন্তু দুর্যোগের যে নিজস্ব অর্থনীতি সেটাই গভর্নমেন্ট যেই রেটে দিচ্ছে, আসল মার্কেটটায় সেই রেটে পাওয়া যাচ্ছে কিনা ওই মনিটরিংটা কতখানি হচ্ছে আমার জানা নাই। কিন্তু আমরা নিজেরা দেখেছি যে কৃষক নিজেই কিন্তু উইলিং, তার থেকে অনেক বেশি দাম দিয়ে হলেও তার ধানটাকে বাঁচাতে হবে, সে কিন্তু অনেক বেশি খরচ করছে। এটাকে প্রাইস গাউজিংয়ের একটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। নৈতিক দিকটা হচ্ছে গিয়ে, কেন একটা মানুষ বিপদে আছে আপনি সেই সময় প্রাইস বাড়িয়ে দিবেন। আর ভালো দিক যেটাকে আমরা মানে মার্কেটিয়ারদের যেটা বক্তব্য, সেটা হচ্ছে গিয়ে, আমি তো যদি প্রাইস না বাড়াতাম আমি এটা অ্যাভেলেবেলই রাখতে পারতাম না। সো আমি এটা অ্যাভেলেবল রাখছি, এটা ওর জন্য ভালো হচ্ছে। তো ওই জায়গাটায় আমার মনে হয় যারা প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছেন, শুধু ইন্স্যুরেন্স নিয়ে আমরা কথা বলি, কতখানি ইন্স্যুরেন্স নেওয়ার উইলিংনেস মাঠে আছে সেটা নিয়েও আমাদের একটু, আমার মনে হয় সরাসরি মাঠে কথা বলা দরকার। আর অনেক ধরনের প্রোডাক্ট ডেভেলপ করা যায় সাবসিডির সাথে, ক্যাট বন্ড থেকে শুরু করে আপনার অনেক কিছু। সভারেন রিস্ককে শুধু সভারেনকেই কেন নিতে হবে, কেন প্রাইভেট সেক্টর এগিয়ে আসবে না সেগুলোকে কমপ্লিমেন্ট করার জন্য? আমার মনে হয় যে এই যে আমাদের এনজিও সেক্টর এবং উন্নয়ন অর্থনীতির যারা কাজ করে তাদের সাথে একটু কানেকশনটা মাঠের আরেকটু যোগাযোগ বাড়ালে, এবং যাদের হাতে আসলে এই ইনস্ট্রুমেন্টগুলো আছে, ইকোনমিক ইনস্ট্রুমেন্টগুলো আছে, তাদের সাথে একটা ডিসকানেকশন আছে, শুধু ট্রাস্টের অভাব না, নলেজের দিক থেকে যে ডিসকানেকশনটা আছে, আমার মনে হয় যে সেটা গ্যাপটা পূরণ করলে আমরা আরেকটু ভালো মতো প্রোডাক্ট ডিজাইনগুলো করতে পারবো। আরেকটা জিনিস যেটা আমরা দেখেছি যে নন ইকোনমিক লস অ্যান্ড ড্যামেজে, এটা মানুষের কাছে খুব বেশি অবভিয়াস না যে ওই নন ইকোনমিক ক্ষতিটাও কত বড় ক্ষতি। যখন আমরা বোঝাচ্ছি যে তোমার মেয়ের, আপনি যখন আপনার মেয়ের পড়ালেখাকে বন্ধ করে দিচ্ছেন, সেটা যে তার জীবনকে কোন খাতে নিয়ে যাচ্ছে এবং সেটার জন্য তার আসলে কত ধরনের ক্ষতি হতে পারে, সেটা আরেকটু অ্যাপারেন্ট করা, আমার মনে হয় যে সেটা তাদের কাছে আরেকটু অবভিয়াস করলে, কখনো কখনো এটাকে টাকার অঙ্কে দেখালে তাদের জন্য আরও সুবিধা হয় বুঝতে। ওইটা নিয়ে আমি বলবো যে আরেকটু স্টাডি করার প্রয়োজন আছে। ধন্যবাদ। আজকে আমরা ইতিমধ্যে যাদের কথা শুনলাম, তার মধ্যে আমরা শপথ স্যারের কাছে শুনলাম যে আসলে আমাদের যে টাকা লাগবে লস অ্যান্ড ড্যামেজের জন্য বা অ্যাডাপ্টেশনের জন্য, সেই টাকা আসলে আমরা গ্লোবালি পাবো না, আমাদের নিজেদের আসলে ব্যবস্থা করতে হবে। এবং আমরা সামিউন নবী ভাইয়ের কাছে শুনলাম যে প্রাইভেট সেক্টর চেষ্টা করে, তাহলে মানে প্রাইভেট সেক্টরে সেই টাকা অ্যারেঞ্জ করার বা দেওয়ার বা এক জায়গায় করার সেই সক্ষমতা তাদের আছে বা ইচ্ছা আছে, কিন্তু আমরা আসলে কোন পর্যায়ে আছি এই জায়গাটা, তাহলে আমাদের গ্যাপও যেরকম আছে, আমরা আবার চাইলে কিন্তু আমরা সেই টাকা পুল ফান্ড করতেও পারি। আমরা ব্যাংকের ভাইয়ের কাছ থেকে শুনেছি যে ওনারা আসলে ডিজাইন পাচ্ছে না। তো আমরা কিন্তু খুব এই তিনটা জিনিস যদি আমি মিলাই, তাহলে কিন্তু আমাদের ইচ্ছার অভাব নাই। আমার কাছে মনে হলো যে ডিজাইন পাচ্ছে না, তার মানে ওনাদেরও সিএসআর ফান্ডকে ইউটিলাইজ করার যে একটা সুন্দর ডিজাইন, কিভাবে তারা এটা ফিল্ডে ইউটিলাইজ করবে বা কোন ডিজাইনে যাবে, সেখানে তারা একটু স্ট্রাগল করছে। তো হোয়াই নট আমরা যারা এটা নিয়ে একদম ইনডেপথ কাজ করি, সেটা গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যারা আমরা আছি, তারা প্রাইভেট সেক্টরকে আরও বেশি আমাদের এই ক্লাইমেট চেঞ্জ ইস্যুর বিভিন্ন ধরনের কাজ, নট অনলি একটা রাউন্ড টেবিল করলাম, তাদেরকে ডাকলাম, আমরা আমাদের প্রয়োজনের কথা বললাম, আমরা আমাদের চ্যালেঞ্জের কথা বললাম, শেষ হয়ে গেল। আমরা এনজিওরা বিভিন্ন সময় আমাদের একটা আছে যে আমরা প্রচুর ট্রেনিং করি, বিভিন্ন প্রজেক্টের ট্রেনিং, এমনি ট্রেনিং, ক্যাপাসিটি বিল্ডিং, স্টাফদের ক্যাপাসিটি বিল্ডিং, অর্গানাইজেশনের ক্যাপাসিটি বিল্ডিং, বিভিন্ন ইস্যুতে আমার এটা মনে হলো যে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট যে অর্গানাইজেশনগুলো এই সেক্টরে কাজ করে, সেই ক্যাপাসিটি বিল্ডিংয়ের যেই অ্যাক্টিভিটিগুলো আছে, সেখানেও আমার মনে হয় প্রাইভেট সেক্টরকে আরও বেশি এঙ্গেজ করা দরকার। এবং এই যে ডিজাইনের অভাবে যদি আমরা এরকম একটা ফান্ডিং থেকে আমরা বঞ্চিত হই, আমাদের জনগণ যদি বঞ্চিত হয়, তাহলে তো সেটা আসলে খুব ভালো কিছু হচ্ছে না।
তো টাকা আছে কিন্তু একটা প্রপার প্ল্যানিংয়ের জন্য হয়তো সেটা আমরা ইউজ করতে পারছি না। আরেকটা যেটা আমার মনে হয়েছে যে প্রাইভেট ওনার সিএসআর থেকে, আমি যদি ঠিক শুনে থাকি, সিএসআর থেকে লোনের কোনো মানে লোনের কথাটা আসছে সিএসআর থেকে, কিন্তু সিএসআর থেকে কি কোনো লোন দেওয়া তো আসলে আমার মনে হয় যায় না। তো এই জায়গাগুলো আসলে আমার মনে হয় একটা আন্ডারস্ট্যান্ডিংয়েরও ব্যাপার। অবশ্যই তাদের একটা পজিটিভ আন্ডারস্ট্যান্ডিং থেকে এই ব্যাপারগুলো আসছে, কথাগুলো আসছে। আমার মনে হয় এগুলি নিয়ে আমাদের প্রাইভেট সেক্টরের সাথে আমাদের যারা আমরা কাজ করি তাদের আরও বেশি ইনভলভ হয়ে কাজ করা উচিত। এটা হলো মানে প্রথম কথা। তারপরে আমরা আসি যে একটা পুল ফান্ড আপনারা ইতিমধ্যে হয়তো জেনে থাকবেন, গত 3-4 দিন আগে একটা এমএফআইরা, বাংলাদেশের এমএফআইরা, মাইক্রো ফিন্যান্স অর্গানাইজেশন যারা আছেন, তারা একটা পুল ফান্ড এস্টাবলিশ করেছে এবং সেটার একটা ওপেনিং সেরিমনি সেখানে এলজিআইডি মিনিস্টার মহোদয় সেখানে ছিলেন। তো এই পুল ফান্ডটা কিন্তু এমএফআইদের ওই সিএসআরের টাকা থেকেই কিন্তু করা হয়েছে এবং এইটা করা হয়েছে স্টার্ট ফান্ড নামে একটা নেটওয়ার্ক আছে। সেই নেটওয়ার্কের যারা এমএফআইরা যারা মেম্বার সেই নেটওয়ার্কে, তারা মূলত এই কাজটা করেছে। ওই স্টার্টের নেটওয়ার্কের বাইরেও কিন্তু অনেক এমএফআই আছে, কিন্তু অনলি 25-30টা এমএফআই মিলে এই ফান্ডটা করেছে এবং সেই ফান্ড কিন্তু আমরা আশা করতে পারি আরও অনেক বড় হবে এবং এই ফান্ডটা কিন্তু এই ধরনের ইমার্জেন্সি রেসপন্সে এবং পরবর্তীতে অন্য রিহ্যাবিলিটেশন বা অন্য মানে এই রিলেটেড অন্য কাজেও ব্যবহার হওয়ার আমরা আশা করি। তো এই জায়গাটায় আমি মনে করি যে আমাদের প্রাইভেট সেক্টরের একটা পুল ফান্ড হওয়া দরকার এই সিএসআরের টাকা থেকে, একটা সার্টেন পার্সেন্টেজ, নট দ্যাট যে একেবারে 20%-15% দিয়ে দিতে হবে। তো সেই জায়গাটায় আমাদের কাউকে একটু অভিভাবকত্বের দায়িত্ব আসলে আমার মনে হয় নিতে হবে এবং সেই দায়িত্ব নিয়ে এই পুল ফান্ডটা এস্টাবলিশ করলে আমার মনে হয় আমাদের এই অভাব অনেকটা ঘুচবে এবং সেইখানে তখন ডিজাইনও চলে আসবে যে কিভাবে আমরা এই পুল ফান্ডটা ইউজ করব। আমরা জানি যে এটা আর বর্তমানে যেটা হচ্ছে লং টার্ম কোনো কাজ হচ্ছে না, শুধু রেসপন্সে কাজ হচ্ছে। আমার রিহ্যাবিলিটেশন কাজ কিন্তু খুব বেশি হচ্ছে না। তো রিহ্যাবিলিটেশনের কাজ এই যে আফটার ডিজাস্টার অনেক বেশি দরকার। বিশেষ করে আমি যে এলাকা থেকে এসেছি, নদী ভাঙন এলাকা, সেখানে আসলে ডিজাস্টারের পরে কিন্তু মানে বন্যা হলে, সাইক্লোন হলে একটা সার্টেন টাইম পরে, 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে কিন্তু সবাই তার ভিটায় ফেরত যায়। হয়তো তার ঘরবাড়ি তুলতে বা সব কিছু ঠিকঠাক করতে আরও 1-2 মাস সময় লাগে, কিন্তু যে ইরোডেড পিপল সে কিন্তু একেবারে ফরএভার সেখান থেকে ডিসপ্লেসড হয়ে যায়, তার কিন্তু কিচ্ছু থাকে না, তার লাইফ পুরো একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি মনে করি চেঞ্জ হয়ে যায়, তার প্রফেশন চেঞ্জ হয়ে যায়, তার ফ্যামিলি ভাগ হয়ে যায় নানান কারণে, এটা আপনারা জানেন। তো এখানে রিহ্যাবিলিটেশনের একটা বড় ব্যাপার আছে। আর একটা হচ্ছে যে ডেটা নাই প্রয়োজনীয় মানে ডিসপ্লেসড হয়ে যেই ডিজাস্টারই হোক, ডিসপ্লেসড হয়ে কে কোথায় যায় সেই ডেটাগুলো আমাদের আসলে নাই। আর অ্যান্টিসিপেটরি অ্যাসেসমেন্টের ব্যাপারে যেটা আমরা দেখেছি হাওরের অভিজ্ঞতা, এটা আমাদের যারা আসলে এই যে অ্যান্টিসিপেটরি অ্যাসেসমেন্টে যারা কাজ করেন, সরকারি এবং বেসরকারিভাবে আমাদের অর্গানাইজেশন আছে আমরা জানি, সেইভাবে আসলে অ্যাসেসমেন্টগুলো কি হচ্ছে কি না হলে এই যে একেবারে ফ্ল্যাশ ফ্লাড হয়ে তাদের সমস্ত যে হারিয়ে গেল, সেটার আগে কি করা উচিত ছিল। আমরা শুনেছি যে এখানে রিসার্চের কিছু ইস্যু আছে যে হ্যাঁ আমরা কেন সেই ধরনের প্রোডাক্ট আমরা আনতে পারছি না যে আমাদের ফ্ল্যাশ ফ্লাডের আগেই সেটা, কিন্তু ফ্ল্যাশ ফ্লাডের আসলে বা এই ধরনের বন্যার সময়ও কিন্তু দিনে দিনে আমরা দেখি যে চেঞ্জ হয়ে যাচ্ছে, কখনো এই মাসে হচ্ছে, এই বছরে হয়তো মে মাসে হচ্ছে বা পরের বছর এপ্রিলেই হয়ে যাচ্ছে। তো এইটা আসলে একটা সমস্যা। এই সমস্যাগুলো উত্তরণে হয়তো আমাদের তেমন কিছু করার নাই, কিন্তু ফান্ডিংটা আমাদের অ্যাভেলেবেল হওয়া দরকার। যেটা আমরা মনে করি যে এই যে প্রাইভেট ফান্ড হোক বা যেটা আমরা শুনেছি যে প্রান্তিক জনগোষ্ঠী, আমরা একটা কথা বলি, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যে প্রোগ্রাম বা প্রজেক্ট, সেই ফান্ড কিন্তু আমরা মনে করি প্রান্তিক যে
প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই কিন্তু খরচ হওয়া উচিত। কারণ আমরা দেখি যে প্রান্তিক কোনো তাদের ওখানে এস্টাবলিশমেন্ট নাই এরকম অর্গানাইজেশনও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যে এই প্রকল্প সেই প্রকল্পগুলো তারা কিভাবে পেয়ে যায় আমরা জানি না। কিন্তু যেখানে মানে প্রান্তিক জায়গায় যেই অর্গানাইজেশনগুলো এস্টাবলিশমেন্ট তারা যেখানে জনগণের সাথে কাজ করে তারা আসলে সেভাবে এঙ্গেজ হতে পারছে না। অতএব এখানে কিন্তু টাকার মানে আমরা কিন্তু ক্রমাগত লসের মধ্যেই কিন্তু যাচ্ছি, মানে ফুললি টাকাটা আসলে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছায় না। তো আমি শেষ করছি, আমার ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। থ্যাংক ইউ মিস রাবিয়া। তা আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে প্রাইভেট সেক্টর যে এঙ্গেজমেন্ট, বিশেষ করে মিনিমাইজ দ্য লস অ্যান্ড ড্যামেজ, তা আমরা আমাদের এই ডিজাস্টার হ্যাজার্ডে যে জিনিস কারা বেশি ইফেক্টেড হয়, এটা এগ্রিকালচারাল কমিউনিটি, তারাই কিন্তু সবচেয়ে বেশি ইফেক্টেড হয় এবং তাদের সাথে একটা বিজনেস কানেকশন কিন্তু প্রাইভেট সেক্টরের অনেক প্রাইভেট সেক্টর আসে, বিশেষ করে এই যে সিড কোম্পানিগুলো, ফার্টিলাইজার, ফিড, তারা কিন্তু সরাসরি জড়িত। যখন এই কমিউনিটিটা লস অ্যান্ড ড্যামেজের ভিতরে পড়ে তাদের কিন্তু বিজনেসটাও হ্যাম্পার হয়। সো মেক দেয়ার বিজনেস সাস্টেনেবল, এটা কিন্তু তাদেরও ওয়ান কাইন্ড অফ একটা রেসপন্সিবিলিটি যে কিভাবে তাদের ক্লায়েন্ট যারা আছে তাদেরকে রিকভারিতে নিয়ে আসা যায়, কুইক ইমিডিয়েট রিকভারি। তা আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে এই যে আমাদের ফার্মার কমিউনিটি, তাদের যে ফার্মিং সিস্টেমটা, এটাকে হাউ টু বিল্ড দ্যাট মোর রেজিলিয়েন্ট, যেটা আমাদের এমডি সাহেব লালতির উনি এটা নিয়ে খুব এমফাসাইজ করেছে যে এইখানে তারা কিন্তু একটা ফাইন্যান্স করতে পারে। আরেকটা যে বিষয় আছে যে আর্লি ওয়ার্নিং অ্যান্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন, কারণ এই জিনিসটা কিন্তু আসলে যদি 5 দিন 7 দিন আগে যদি আমাদের ফার্মার যদি জানতো যে না এই ধরনের আসলে ডিজাস্টার আসতেছে বা টেম্পারেচার এরকম থাকবে, তো এই যে ইনিশিয়েটিভগুলো আছে, এই যে একটা প্রোডাক্ট ডিজাইনের যে কথা বলা হয়েছে, প্রাইভেট সেক্টর তারা তো তাদের প্রাইভেট লেন্স দিয়ে জিনিসটা দেখবে যে হাউ টু মেক দেয়ার বিজনেস মোর সাস্টেনেবল। ফার্মারকে যদি এই ধরনের রেজিলিয়েন্স বিল্ডিং এবং এই ধরনের বিষয়ে যদি মোর ইনভেস্ট তাদের ফান্ডটাকে চ্যানেলাইজ করা যায়, তাহলে কিন্তু ফার্মার যেরকম, কারণ এরকম তো আসতেই থাকবে, এটা তো একটা পার্মানেন্ট সলিউশন না। লস অ্যান্ড ড্যামেজ উনি যেরকম স্যালাইন টলারেন্ট ভ্যারাইটি, ফ্লাড টলারেন্ট ভ্যারাইটি, অনেক ভ্যারাইটির কথা বলা হয়েছে, পাশাপাশি অ্যান্টিসিপেটরি অ্যাকশন, এই বিষয়গুলোকে, কারণ আমি এই যে যখন রিটেলার ডিলার তারা কিন্তু এই ধরনের আর্লি ওয়ার্নিং বা অ্যান্টিসিপেটরি অ্যাকশন এই ধরনের বিষয়গুলো তাদের সাথে বা তাদের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, এগুলো কিন্তু তাদের ওই ধরনের কিন্তু অথেন্টিক নলেজ এবং নেই, কারণ কোম্পানিগুলো দে আর মোর প্রফিট ওরিয়েন্টেড রেদার দেন সার্ভিসেস। এই দিকে যদি আসলে আমাদেরকে কনসেন্ট্রেশনটা আমরা দিতে পারি, তাদের ফান্ডটা একটা অ্যালোকেশন ফান্ড, তাদের কিন্তু বিজনেস গ্রোথের অনেক ফান্ড তারা রাখে, প্রমোশনাল অ্যাক্টিভিটিতে কিন্তু তাদের ফান্ড থাকে, সেই ফান্ডটাকে আমরা যদি এই রেজিলিয়েন্স বিল্ডিং বা লস অ্যান্ড ড্যামেজের সাথে যদি আমরা একটু অ্যালাইন করে পাশাপাশি প্রমোশন এবং এই জায়গায় যদি আমরা, কারণ অর্গানাইজেশন কিন্তু রাখে কোনো 1% 2% প্রত্যেকটা ফিড কোম্পানি, সিড কোম্পানির তাদের প্রমোশনাল অ্যাক্টিভিটির জন্য কিন্তু ফান্ড তাদের রাখা আছে। তা আমাদের আসলে রিকোয়েস্ট যে থাকবে এই তাদের যে বিজনেস যে মডেলটা, সেইখানে কিন্তু এই ধরনের ফান্ডটা প্রমোশন প্লাস এই যে কীভাবে ফার্মার রেজিলিয়েন্স বিল্ডিংয়ের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট তাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলে আরও ইউটিলাইজ করা যায়, যেটা নাকি ডাইরেক্টলি আসলে আলটিমেটলি এই ফার্মিং কমিউনিটিকে লস অ্যান্ড ড্যামেজের ক্ষেত্রে কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন দিবে। ওইভাবে আসলে ফান্ডটাকে এই প্রাইভেট সেক্টর থেকে আমার মনে হয় চ্যানেলাইজ করে যদি আমরা রাখতে পারি, ইট উইল বি মোর বিজনেস ভায়াবল সলিউশন ফর দেম। থ্যাংক ইউ। আমি একটু সময় নিতে চাচ্ছি আর কি, আবার কথা ধরে। আমি বাংলাদেশ ব্যাংক থেকে আবু আলম। আচ্ছা, একটু ওনারা বলুক। আপনার পয়েন্টটা আমি বুঝতে পেরেছি, ওই যে ইন্টারেস্টের বিষয়টা, ওইটা আমিও বলে দিতে পারি। আপা যেটা আপনি বললেন যে লোনের, বেসিক্যালি লোন না, ওনারা বলছেন যে ব্যাংকগুলো যদি কম সুদে, ধরেন যে ইন্টারেস্ট রেট আছে মার্কেটে 11, যদি 5% ব্যাংক ওই কৃষককে দেয়, এই যে বাকি 6% এটা ব্যাংকের সিএসআর এর স্পেন্ডিং বলে ধরে নেবেন। দ্যাট ইজ দ্য ইস্যু। সো প্লিজ একটু নেক্সট বক্তা। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টে আমার যে এক্সপিরিয়েন্স এবং এই লস অ্যান্ড ড্যামেজ কনসেপ্ট স্যার, এর আলোকে একটু কথা বলছি।
যখন অ্যাডাপ্টেশন নিয়ে কথা বলা হয় এবং লস অ্যান্ড ড্যামেজ নিয়ে কথা বলা হয়, একটা কন্ট্রোভার্সারি কথা অনেক সময় আসে যে এটা বিয়ন্ড অ্যাডাপ্টেশন অর এটা অ্যালাইন উইথ অ্যাডাপ্টেশন। তো বিয়ন্ড অ্যাডাপ্টেশন, অ্যালাইন উইথ অ্যাডাপ্টেশন যে টার্মেই থাকুক না কেন স্যার, ক্লাইমেট চেঞ্জের ইফেক্টে বাংলাদেশের বড় ধরনের ভিকটিম কান্ট্রি, এটা নিঃসন্দেহে সত্য। এর আলোকে বাংলাদেশের পক্ষ থেকে সবসময় ইন্টারন্যাশনাল অ্যারেনাতে কথা বলা হচ্ছে স্যার। ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড স্যার একটু হিন্স দিয়েছেন যেভাবে কাজ করছে, এ পর্যন্ত 4,000 কোটি টাকার ওপরে 700-র উপরে প্রকল্প অলরেডি বাস্তবায়ন করে ফেলছে। এর মধ্যে অনেকগুলো খুব ভালো রিমার্কেবল প্রজেক্ট আছে, যার মাধ্যমে এখন যে ইস্যুটা নিয়ে কথা বলা হচ্ছে লস অ্যান্ড ড্যামেজ, সেই ইস্যুতেও কাজ করেছে। যেমন আমরা স্যালাইন টলারেন্ট ভ্যারাইটি নিয়ে কাজ করেছি। বিভিন্ন জায়গায় আমাদের কিছু পাইলট প্রকল্প, অর্থাৎ লোকাল লিড অ্যাডাপ্টেশনের যেসব কাজ হচ্ছে তার পাইলটিং কাজ হচ্ছে। যেসব মানুষ ভিকটিম এই ক্লাইমেট চেঞ্জ ইনডিউসড, তাদের জন্য দেখেন 700 প্রকল্প শেষ হয়েছে। দ্যাট মিনিং এগুলো অনেক ধরনের পাইলট আকারের প্রকল্প, সেই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বাট লেসন লার্নিং আমরা কতটুকু নিচ্ছি সেখান থেকে, সেই লেসন লার্নিংগুলো নিয়ে আমরা পাইলটটাকে কীভাবে স্কেলিং আপ করব, সেই আলোচনা কিন্তু খুব একটা বেশি হয় না। আজকে চমৎকার একটা গ্রাউন্ড, এখানে এসব আলোচনাও হতে পারে। লস অ্যান্ড ড্যামেজ নিয়ে আমার কাছে যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে মনে হয়েছে যে আমাদের ফার্স্টলি পরিবেশ অধিদপ্তর বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টের ফান্ডেই লস অ্যান্ড ড্যামেজ ফ্রেমওয়ার্ক ডেভেলপমেন্টের কাজ করছে। আমার যতটুকু জানা প্রায় শেষ পর্যায়ে আছে। সেখানে ইকোনমিক এবং নন ইকোনমিক দুই ধরনের লস অ্যান্ড ড্যামেজ অ্যাড্রেসিংয়েরই কাজ হচ্ছে। সেটা নিয়ে কথা হতে পারে যে আরও কোন কোন ইস্যু কীভাবে আমরা অ্যাড্রেস করব, সেই বিষয়গুলো। বড় কথা যেটা আজকের আলোচনায় আসছে স্যার, সেটা হচ্ছে যে রিসোর্স মোবিলাইজেশন অথবা ফিনান্স মোডালিটিসটা কীভাবে হবে। সরকার একটা এরিনাতে কাজ করে যাচ্ছে, তার ফার্মগুলো নিয়ে কাজ করে যাচ্ছে স্যার। সরকারের যেসব উইং আছে, যেসব অর্গানাইজেশন আছে, সেখানকার তাদের ক্যাপাসিটি বিল্ডিং, সেখানকার অফিসাররা কোন ধরনের ইফেক্টিভ প্রজেক্ট প্রপোজাল ওই সার্টেন এরিয়ার ভিকটিম পিপলের জন্য দেবে, তারা কিন্তু ডিফাইন করে দিচ্ছে স্যার। আজকের আলোচনাতে আমি আরেকটু যোগ করতে চাই যে ওই সব জায়গায় যারা এনজিও কাজ করছে, ওই সব জায়গায় যারা ওই সার্টেন এরিয়াতে প্রাইভেট সেক্টর কাজ করছে, তারা একসঙ্গে অ্যালাইন হতে পারে স্যার। তাহলে যে প্রজেক্ট প্রপোজালটা আসবে সেই প্রজেক্ট প্রপোজালটা এক্সেলেন্ট হবে। কারণ প্রাইভেট ভিউ থেকে সিড ডেভেলপমেন্টের কথাই যদি বলি, অথবা নতুন কোনো ইনোভেশন টেকনোলজির কথা বলি, যেটা লস অ্যান্ড ড্যামেজ মোকাবেলার জন্য আমরা যাব, সেই জায়গায় সরকারি কর্মকর্তা যে লেন্সে চিন্তা করছে, ওখানকার একজন প্রাইভেট সেক্টর যিনি ওই টেকনোলজি নিয়ে কাজ করছেন, সে এক লেন্সে চিন্তা করছেন। বোথ অফ টু, দুজনের যদি লেন্স এক হয় এবং তারা যদি আলোচনা করতে পারে, এবং এই আলোচনার জন্য সরকার অলরেডি কিছুটা ফান্ডিং করছে স্যার, সেই ফান্ডিংয়ের সাথে প্রাইভেট সেক্টর যদি এগিয়ে আসতে পারে অ্যালাইন হয়ে, এবং সেইটা যদি তখন এক জায়গায় জমা হয়ে আরও ফার্দার তার ইমপ্রুভমেন্ট করতে পারে, তাহলে আমি মনে করি ওই জায়গার লস অ্যান্ড ড্যামেজ মোকাবেলার জন্য চমৎকার প্রপোজাল হয়ে আসবে। এবং সেখানে আর থাকতে পারে যে প্রাইভেট সেক্টরের এনগেজমেন্টটা কোন মডালিটিতে কিভাবে হবে, সরকারের অংশটুকু, পাবলিক সেক্টরের অংশটুকু কোন মডালিটিতে কিভাবে বাস্তবায়ন হবে, সেই কথা আসতে পারে স্যার। ট্রাস্ট ফান্ড নিয়ে কথা হচ্ছে, তাহলে ট্রাস্ট ফান্ড যে মডালিটিতে এই মুহূর্তে কাজ করছে, আমরা মনে করি প্রজেক্ট সিলেকশনের ক্ষেত্রে আমাদের 100 মার্কসের ইন্ডিকেটর সেট আপ করা আছে। যদি সেখানেও কথা বলতে হয়, সেখানে লস অ্যান্ড ড্যামেজের কনসেপ্টটা আছে স্যার। সেখানে যদি আরও ইমপ্রুভমেন্টের জায়গা থাকে, আরও কিভাবে সেটা ট্রাস্ট ফান্ডের প্রজেক্ট ফান্ডিং মোডালিটিস আরও সুন্দর করা যায়, ট্রাস্ট ফান্ডের অথরিটেরিয়ান যে মোডালিটিস এখন আছে সেটা আরও কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায়, সেই বিষয়ে আলোচনা হতে পারে। দিস ইজ নট দ্যাট যে আমি এটা অ্যাপার্ট করে এই ধরনের পারফরমেন্স তারপর যাচ্ছি, সেটা না। আমার মূল প্রস্তাবনা হচ্ছে স্যার, যেই জায়গায় ভিকটিম এরিয়া, সেই জায়গার সকল প্রাইভেট সেক্টর, একাডেমিয়া, এনজিও এবং গভর্নমেন্ট একই ঐকতানে কাজ করা, সেখানে কিভাবে আসতে পারে, তাহলে প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট কতটুকু থাকবে,
এনজিওর এনগেজমেন্ট কতটুকু থাকবে, পাবলিক সেক্টর যারা আছে তাদের এনগেজমেন্ট কতটুকু থাকবে, কিভাবে থাকবে, এবং আমি কিভাবে সেই জায়গায় নতুন টেকনোলজি বলি, নতুন সিড ভ্যারাইটি বলি, যাই বলি না কেন, এই ক্লাইমেট চেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করা, এই ধরনের একটা মেকানিজম যদি ডেভেলপ করা যায় আমার মনে হয় আমাদের জন্য অনেক ভালো হবে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আমাদের সময়, আপনি তো একবার বলেছেন। আচ্ছা আচ্ছা, প্লিজ প্লিজ। থ্যাংক ইউ, সরি আমি হচ্ছে হ্যাঁ অফকোর্স আমি নুসরাত নওশিন, আমি নেচার কনজারভেশন ম্যানেজমেন্টে কাজ করছি। আমি দীর্ঘদিন ধরে আসলে লস অ্যান্ড ড্যামেজের বিষয়টাতেও কাজ করেছি, এই জন্য আমি গ্লোবাল থেকে একটু স্টার্ট করি যে আমাদের যে এফআরএলটি যে ফান্ডেরটা আছে আমরা যেটা অ্যাক্সেস করতে চাচ্ছি, এরকম কিন্তু গ্লোবাল একটা প্ল্যান অলরেডি আছে, ওটা হচ্ছে ভানুয়াতু থেকে ওরা অলরেডি সাবমিট করেছে। সো আমরা ওই প্ল্যানটাও কিন্তু আমরা মাথায় রেখে যে ওরা কীভাবে করে চ্যানেলগুলো তৈরি করেছে, যে ফান্ডটা যেভাবে ডিসবার্স করা হবে, ইফ দে এভার অ্যাক্সেস দ্য ফান্ড ফ্রম দ্য এফআরএলডি, তখন হচ্ছে ওরা কীভাবে ইন্ট্রিকেটলি বিভিন্ন চ্যানেল তৈরি করে লোকাল লেভেল পর্যন্ত ওই ফান্ডগুলো ডিসবার্স হচ্ছে। ওইটা কিন্তু একটা ভালো লার্নিং হবে আমাদের জন্য। এবং এইখানে এই পলিসি ব্রিফে যেটা বলা হয়েছে যে একটা এরকম মাল্টি অ্যাক্টর প্ল্যাটফর্ম তৈরি করা, এটাতে আমি ভাইয়ের সাথে অবশ্যই একমত যে এখানে হচ্ছে প্রাইভেট সেক্টর অলরেডি হচ্ছে কাজ করছে। লাল তীরের ভাই বললেন সি টলারেন্ট নিয়ে, ওয়ার্ল্ড ভিশনের ভাই বললেন ফিশারিজ নিয়ে কাজ হচ্ছে, যেটা ক্লাইমেট অ্যাড্রেস করার জন্যে, ক্লাইমেট চেঞ্জ লস অ্যান্ড ড্যামেজ অ্যাড্রেস করার জন্যই কাজ করা হচ্ছে। কিন্তু ওইটা যদি আমরা কো-ফাইন্যান্স করতে পারি উইথ দ্য ফান্ডিং, যেটা গভর্নমেন্ট ফান্ডিং BCCTF থেকে হোক বা আমরা যদি এফআরএলটি থেকে ফান্ড কখনো পাই, যদি প্রাইভেট সেক্টর কো-ফান্ড করতে পারে ফ্রম দেয়ার CSR পুল এবং ওই আইডিয়াগুলো একসাথে জেনারেট করতে পারি। ফর এক্সাম্পল ভাই যে বললেন যে ডিজাইন পাচ্ছেন না, সো আমাদের এতগুলা মাথা এখানে, আমরা সবাই মিলে বসলে অবশ্যই একটা ডিজাইন চলে আসবে। সো এইরকম একটা প্ল্যাটফর্ম অবশ্যই দরকার এবং এটার জন্য আই থিঙ্ক যে গ্লোবাল যতগুলো আপাতত যে ফ্রেমওয়ার্কগুলো দিচ্ছে ওইটা মাথায় রেখে আমরা একসাথে যে ফ্রেমওয়ার্কটা তৈরি হচ্ছে ওইটা মাথায় রেখে এবং যে আমরা ফান্ডের একটা প্ল্যাটফর্ম করতে চাচ্ছি, ওই চ্যানেলগুলো আমাদের অবশ্যই প্রথম থেকেই কিন্তু এটা আমাদের আইডেন্টিফাই করা উচিত যে ধরেন ন্যাশনাল একটা ফান্ড পুল তৈরি হলো, ওই পুলটা কিভাবে হচ্ছে একদম মাঠ পর্যায়ে যাবে ওই জিনিসগুলা এবং কার থ্রুতে যাবে। একটা যে প্ল্যাটফর্ম যদি তৈরি করা হয়, ভাই বললেন যে একজন লিড লাগবে, কিন্তু এখানে আবার ট্রাস্টের বিষয়টা আসে যে একজন লিড থাকলে কেউ কাউকে বিশ্বাস করবে না, অথরিটির যিনি কন্ট্রোল চলে আসবে। ওইটা আমরা একজন লিড না দিয়ে আমরা রোটেটিং লিড দিই, যে যতগুলো অর্গানাইজেশন আছে 2 বছর একজন লিড করলো, 2 বছর আরেকজন লিড করলো, এভাবে করে হলেও সবার আর কি ওনারশিপটা আসবে টুয়ার্ডস দ্যাট প্ল্যাটফর্ম। সো আই ফিল লাইক এই কয়েকটা মেকানিজম আমরা চিন্তা করতে পারি ওয়েন ক্রিয়েটিং দিস মাল্টি অ্যাক্টর প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ। 3টা সেক্টর যদি একই প্ল্যাটফর্মে কাজ করা যায় তাহলে চমৎকার আইডিয়া। তবে নতুন একটা ট্রাস্ট ফান্ড খোলার আগে আমার প্রস্তাবনা হলো যে বাংলাদেশে যে সরকারি বেসরকারি ট্রাস্ট আছে সেগুলোকে একটু মূল্যায়ন করে তার থেকে আমরা লেসন লার্ন নিয়ে নিতে পারি কি না। ধন্যবাদ। আমাদের স্পেশাল গেস্ট মির্জা শওকত আলী, ডাইরেক্টর ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট। তো থ্যাংক ইউ। আমি চেষ্টা করবো সংক্ষেপে বলার জন্য, কিন্তু কিছু ব্যাকগ্রাউন্ড বলতে চাই। আসলে লস অ্যান্ড ড্যামেজের থেকে খুব বেশি আমরা এক্সপেক্ট করা উচিত হবে না, কারণ দোহা ভাই জানেন খুব ভালো করেই, আমরা যখন প্যারিস এগ্রিমেন্টে যাই, নেগোসিয়েশনে যাই, আমার মনে আছে লস অ্যান্ড ড্যামেজটা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং আমি যখন নেগোসিয়েশনে ছিলাম বেশ কয়েকটা ইন্টারভেনশন করেছি এবং একটা পর্যায়ে হচ্ছে মন্ত্রী মহোদয়ের পর্যায়ে আলোচনা হবে, তখন আমি যে রিকোয়েস্ট করলাম স্যারদের যে স্যার আমি তো আমার পর্যায়ে যতটা পারছি পুশ করেছি, এখন স্যার আমার সাথে আপনারা যান, চলেন। তো স্যাররা অন্য মিটিংয়ে ব্যস্ত ছিলেন, তো স্যাররা যেটা বললেন অনেক এজেন্ডা তো আছে, সো স্যার আমাকে কামরুল ভাইকে বললো যে কামরুল ভাই আপনি যান। তো কামরুল ভাই আমার সাথে গেল। আমরা যে ইয়ান ফ্রাইকে, সে তখন হচ্ছে ফাইনাল নেগোসিয়েশন লিড করছে, তাকে আমরা রিকোয়েস্ট করলাম দেখেন যে আসলে বাংলাদেশের একটা ছিল ডিসপ্লেসমেন্ট কোঅর্ডিনেশন ফ্যাসিলিটি একটা এস্টাবলিশ করা, যাতে করে মাইগ্রেশনের যে আমাদের চ্যালেঞ্জ সেটা, এবং ভুটানকে আমরা রিকোয়েস্ট করলাম ভুটান আমাদের সাপোর্ট দাও, বলে দিস ইজ নট আওয়ার ন্যাশনাল পজিশন। মানে চিন্তা করেন সবাই যার ন্যাশনাল ইন্টারেস্ট ফলো করছে এবং আমরা আলটিমেটলি যেটা হলো স্যার সেটা হলো যে ওই আমাদের ডিসপ্লেস, আমি ইয়ান ফ্রাইকে বললাম যে আমরা এটা চাই, আমাদের এটার জন্য খুবই দরকার, কিন্তু সে যেটা করলো সেটা হচ্ছে যে আমাদের একটা ওরা যে টাস্ক ফোর্স একটা গঠন করা হলো যেটা এই ডিসপ্লেসমেন্টের জন্য। মানে আসলে আমরা যেভাবেই চাই
ব্যাক অফ দ্য মাইন্ডে ডেভেলপ কান্ট্রি যেভাবে চায় এক্স্যাক্টলি সেটা আসলে ডেলিভারি হয়। সো আমার এক্সপেকটেশন যে আর্টিকেল 8 আমরা নিতে পারছি, 7-এর সাথে থাকার কথা ছিল লস অ্যান্ড ড্যামেজ, সেটা আমরা এইটুক সাকসেসফুল হয়েছি যে আমরা আর্টিকেল 8 ইন্ডিপেন্ডেন্ট একটা আর্টিকেল হিসেবে আমরা লস অ্যান্ড ড্যামেজকে আনতে পেরেছি। কিন্তু আমরা আসলে ওই যে 51 প্যারা 51-এ যেটা আমরা বলেছে, যেটা ইট উইল নট বি এ বেসিস, মানে আর্টিকেল 8 উইল নট বি এ বেসিস ফর লায়াবিলিটি অ্যান্ড কম্পেনসেশন, এটা বলে আসলে লস অ্যান্ড ড্যামেজের যে আসলে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা কিন্তু শেষ করে দিয়েছে। ডেভেলপ কান্ট্রির দাদা রেড লাইন ছিল যে এটা আসলে তো আর্টিকেলে নাই, এটা হচ্ছে আমাদের 1CP21-এ এটা সন্নিবেশিত হয়েছে, 51 আর 52 প্যারা 52-তে এসেছে। এনিওয়ে, সো আমরা কিন্তু স্যার আসলে প্রথম থেকেই প্যারিস এগ্রিমেন্টে হেরে গেছি আসলে ডেভেলপ কান্ট্রির কাছে, আমাদেরটা আসলে আমরা প্রার্থিতটা। তারপরে ডক্টর সেলিমুল হক স্যারকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্যারের নেতৃত্বে বাইরে নেগোসিয়েশনের বাইরে একটা প্রেশার গ্রুপ তৈরি হয়েছে, আমরা ভিতরে চেষ্টা করেছি এবং একটা পর্যায়ে কিন্তু আসলে আমরা লস অ্যান্ড ড্যামেজের এই যে ফান্ডের কথাই বলেন, যেটাই আমরা করি আমাদের ওয়ার্কশপ ইন্টারন্যাশনাল মেকানিজম লস অ্যান্ড ড্যামেজ, এই যে মানে এগুলার থেকে যে কিছু অ্যাক্টিভিটি আনা, কিছু ফান্ডিং মোবিলাইজ করা এবং এফআরএলডি আলটিমেটলি এস্টাবলিশ করা, এটা আসলে ডক্টর সেলিমুল হকের একটা বড় অবদান আছে। এবং এটা আপনারা কিন্তু চিন্তা করেন, আমি যদি এই টোটাল ফিনান্সিয়াল মেকানিজমটা দেখি তাহলে কয় টাকা পেয়েছি এলডিসি কান্ট্রির জন্য এই পর্যন্ত রাফ যে আমার 2 বছর আগের ফিগার হচ্ছে $1.7 বিলিয়ন, 44-45টা এলডিসি কান্ট্রির জন্য। আমি রাফলি $800 মিলিয়ন, যা $768 মিলিয়ন যেটা আপনি বললেন, সেইটা কতটা দেশ? আমি যদি খালি এলডিসির কথাই চিন্তা করি, ভাগ করে দেন, $5.5+ মিলিয়ন পাবো। এইটা কি এনাফ না। সো ইন্টারন্যাশনাল মেকানিজম থেকে কিছুই পাওয়া যাবে না, এইটা ধরে নিয়ে আমাদের কাজ করতে হবে। আমি এখন আমাদের দেশের পার্সপেক্টিভে আসি। আমাদের সরকার কিন্তু অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে একটা বড় অর্থায়ন করে। আপনি যদি ক্লাইমেট রিলেটেড বাজেট ফ্রেমওয়ার্ক দেখেন, মানে ক্লাইমেট ফিসক্যাল ফ্রেমওয়ার্ক থেকে দেখেন, প্রায় 40,000 কোটি টাকা কিন্তু ক্লাইমেট রিলেটেড বাজেট অ্যালোকেশন। এইটাকে যদি আমরা একটু অর্গানাইজ ওয়েতে আমরা খরচ করতে পারি, মানে আপনি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড নিচ্ছে, যখন সে যদি ক্লাইমেট রেজিলিয়েন্ট করার জন্য অ্যাডিশনাল একটু অর্থ ব্যয় করে, ওইটা হিসাব করেই দেখা গেছে সরকারের টোটাল বাজেট থেকে ওনারা হচ্ছে 40,000 কোটি টাকা ক্লাইমেট রিলেটেড বাজেট অ্যালোকেশন। এইটা যেটা দাঁড় করিয়েছে, সেইখানে যদি আমরা একটু নিয়ে আমরা প্রপারলি অর্গানাইজ করতে পারি, একটা গভর্নেন্স ইমপ্রুভ করতে পারি, আমরা ইন্টারমিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন ইমপ্রুভ করতে পারি, তাহলে পরে কিন্তু আমাদের যে ফ্রেমওয়ার্ক, যে ন্যাপকে অ্যাড্রেস করার যদি কাজগুলো করতে পারি, আমরা এনডিসিকে যদি মানে অ্যালাইন করে কাজগুলো করতে পারি, দ্যাট উইল বি গুড এনাফ। আমাদের একটা এই এত বড়, আমার মনে হয় আমি এলডিসি কান্ট্রির মধ্যে এত বড় অ্যামাউন্ট মানে উন্নয়নের খরচ করার মতো আর কোনো দেশ নাই। সো এটা হচ্ছে আমার মেইন পয়েন্ট। আমি এখন চলে যাই যে আমি আসলে বলতে চাচ্ছিলাম যে ট্রাস্ট ফান্ডের যদিও আছেন, আমি যেহেতু টেকনিক্যাল কমিটি মেম্বার, সাব কমিটির মেম্বার, অনেকদিন ধরে এটার সাথে জড়িত, আমি বিনয়ের সাথে বলতে চাই, ট্রাস্টের দুর্বলতা ছিল, দোহাভাই ছিল, নিঃসন্দেহে ছিল, কিন্তু আমরা চেষ্টা করেছি সচিব স্যারদের সাথে বসে, আমরা বলেছি স্যার এটা ফান্ড ডিসবার্সমেন্ট একটা মডেলিটি আনতে হবে। আমরা কিন্তু এখন টেকনিক্যাল সাব কমিটি করেছি, সাব কমিটিতে আমরা 100 মার্কসের একটা টেবিল করেছি, সেখানে মার্কিং করে একটা ম্যাট্রিক্স করি যে এইটা আসলে ক্লাইমেটের কতটা কন্ট্রিবিউট করবে। মার্কস করলে আমরা 70 মার্কসের উপরে না গেলে সাধারণত আমরা এটা ফান্ড করতে চাই না, কিন্তু হয়তো 70 সবাই পায় না, 60-65। আমরা কিন্তু একটা সিস্টেমে আসছি যে আরেকটু ইমপ্রুভ, মানে হয়তো আবার একটা কমিটি করা হয়েছে স্যার, সেখানে আমিও আছি, আবার সেটা আরেকটু কীভাবে ইমপ্রুভ করা যায় আমাদের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে। সো স্যার আমার মনে হয় যে আমরা আরও ইমপ্রুভ করতে পারবো। নিঃসন্দেহে একটা যখন মেকানিজম এস্টাবলিশ হয় সেটা খুব মানে সাউন্ড প্রুফ হয় না, এটা আস্তে আস্তে ইমপ্রুভ করে। তো আমরা ইমপ্রুভ করছি, আমার মনে হয় সরকার এটা দেখবে, স্যার এখানে আছেন, আমার মনে হয় আরও ইমপ্রুভ করতে পারবো। আমি চলে যাই লস অ্যান্ড ড্যামেজের সরকার কী করছে। আমরা আসলে লস অ্যান্ড ড্যামেজের ফ্রেমওয়ার্ক তৈরি করছি, স্যারও বলবেন, আমি খুব সংক্ষেপে 2টা পয়েন্ট বলি। একটা হচ্ছে যে আমরা বেসিক্যালি যেটা করছি যে লস অ্যান্ড ড্যামেজ যদি ফান্ড অ্যাক্সেস করতে হয়, তাহলে তো আমাদের একটা কীভাবে ড্যামেজটা হলো সেটা একটা অ্যাসেস করতে হবে, সেই অ্যাসেসমেন্টের একটা মেথোডোলজি এস্টাবলিশ করার চেষ্টা করছি আমরা এবং অন্য দেশে এক্সাম্পল আসছে। আমরা কিন্তু অলরেডি সিজিএসকে কাজ দিয়েছি, এখানে দোহাভাইও কিছুটা ইনভলভ আছেন, রিভিউয়ার হিসেবে থাকবেন আশা করছি। আমাদের নন্দন মুখার্জি, উনি ইউকেতে আছেন, ওনাকে ইনভলভ করেছি, এবং আমি বলবো যে হাফিজ ভাই আছেন লয়ার, ওনারা 3 জনে যেহেতু এক্সপার্টিসের এই লাইনে, ওনাদের সাহায্য নিচ্ছি। কিন্তু আমরা যেটা করছি সেটা হলো ভানুয়াতু, ফিলিপিন্স, নেপাল, রোয়ান্ডা, এই 3-4টা দেশের সাথে কিন্তু আমরা বায়োল্যাটারাল মিটিং করেছি যে ওরা কীভাবে করছে, এই কথাটা নওশীদ বললেন। ওরাও বলছে তোমাদের কাছ থেকে আমরা কিছু শিখতে চাই। সো নেপাল যেমন আমাদের বলছে তোমরা কি, নেপালের যে একটা ফ্রেমওয়ার্ক আছে অনেক পুরনো,
ওরা বলছে তোমরা যেটা করছো এটা আমাদের শেয়ার করো, আমরাও একটু আমাদেরটা ইমপ্রুভ করবো। সো এই কাজগুলো আমরা করছি। আর দ্বিতীয় হচ্ছে নন ইকোনমিক লস অ্যান্ড মানে ইকোনমিক অ্যান্ড নন ইকোনমিক লস অ্যাসেস করার চেষ্টা করছি। এই যে অ্যাসেস মানে এইটা আসলে আমাদের মেইন কারণ হচ্ছে এফআরএলডিতে যদি ফান্ড পেতে হয় আমাদের এইটার মাধ্যমে আমরা ফান্ড অ্যাক্সেস করতে পারবো। সো এফআরএলডিতে অ্যাক্সেস করার জন্য যে মডালিটিটা লাগবে সেটার একটা রূপরেখা আমরা তৈরি করছি, যাতে করে যারাই এটা সাবমিট করবে ওইটা ফলো করে যে সাবমিট করতে পারে। তো আমরা মনে করবো আমরা অন্য দেশের তুলনায় পিছিয়ে নিয়ে আমরা খোঁজখবর করেছি, আমরা ভালো একটা অবস্থানে আছি। আমার আরেকটা পয়েন্ট হচ্ছে এফআরএলডি ফান্ডে অ্যাক্সেস করার জন্য ইউএনডিপির সাথে কাজ করছি আমরা। স্যারের কাছে রিকোয়েস্ট লেটার গিয়েছে, একটা 19 তারিখে একটা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং হবে, সেখানে আমরা প্রপোজালটা সাবমিট করব। এবং একটা জিনিস অনেকের মনে হতে পারে এই কথাটা আছে যে ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট রিলিফ তাদের সেট অ্যাসাইড করে আমরা লস অ্যান্ড ড্যামেজ নিয়ে কাজ করছি কিনা। না, যেহেতু আমাদের মিনিস্ট্রি ফোকাল মিনিস্ট্রি ক্লাইমেট চেঞ্জের, আমরা লিডটা নিয়েছি, কিন্তু ডিজাস্টার রিলেটেড যত কাজ ওনাদের ইনভলভ করে ওনারাই বাস্তবায়নও করবে, সব কিছু ওনারা করবে, ওইটাতে আমরা ইনফ্লুয়েন্স করবো না। সো আমরা এটা আমাদের মাথায় একদম পরিষ্কার, কিন্তু আমরা একসাথে কাজটা করব। সো এটা আমরা চেষ্টা করছি আগামী 15 জুনের মধ্যে আমরা আশা করছি এইটা আমরা জমা দিতে পারবো। তো এইটুকুই ছিল আমার বক্তব্য। যেহেতু স্যার চলে যাবেন আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না। আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মিস্টার মির্জা শওকত আলী স্যার। একটা প্রশ্ন ছিল, বাট এটা আনসারটা পেয়েছি অলরেডি, যে লস অ্যান্ড ড্যামেজ একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে। সো এটা তো আপনার কাছে আরেকটা যেটা জানতে চাই, যে প্রাইভেট সেক্টরের এই যে ফাইন্যান্সিংটা এটা কার্যকরভাবে ধরেন এখানে ব্যবহৃত হয়, আসলে সেই জন্য কী ধরনের এই যে গভর্নেন্স ট্রান্সপারেন্সি মেকানিজম যেটা এসেছে অনেকের আলোচনায়, যে ওইটা একটা ট্রাস্ট গ্যাপ আছে, তো এখানে তো সরকারকেই লিড দিতে হবে, তো সরকার এখানে কি করতে পারে এই ট্রাস্ট গ্যাপটা, ট্রাস্ট ডেফিসিটটা রিমুভ করার জন্য? আর যদি কর্পোরেট প্রতিষ্ঠানগুলো যদি লস অ্যান্ড ড্যামেজে ফাইন্যান্সিংয়ে আসে, তাহলে তাদের জন্য আসলে কী ধরনের পলিসি ইনসেন্টিভ দেওয়া যেতে পারে? তো এটাও একটা ধরেন যে এনকারেজ করার জন্য হতে পারে, গ্রিন ট্যাক্স ইকোনমি হতে পারে, বা ম্যাচিং ফান্ড বিভিন্ন ধরনের। সো এটা জাস্ট আমার কোশ্চেন, আপনি তো স্যার আপনার বক্তব্য দেবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। প্রথমে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই চমৎকার রাউন্ড টেবিল ডিসকাশনের আয়োজন করার জন্য, এবং এটার সাথে প্র্যাকটিক্যাল অ্যাকশন, তারপর বিজনেস স্ট্যান্ডার্ড, মার্সি কোর এবং জুরিক ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যালায়েন্স, এই সকল ইয়ের যৌথ উদ্যোগে যে চমৎকার আয়োজন করা হয়েছে সেটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে, মিনিস্ট্রির পক্ষ থেকে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে এতক্ষণ একটা খুব সুন্দর একটা ডিসকাশন হয়েছে, ভেরি ইন্টারঅ্যাক্টিভ ডিসকাশন। উই লার্ন ফ্রম ইচ আদার্স ডিসকাশন, মানে নলেজ অনেক এনরিচড হয়েছে, অনেক ইনসাইটস আসছে আমাদের মাধ্যমে, সবার আলোচনার মাধ্যমে। আসলে লস অ্যান্ড ড্যামেজ নিয়ে সেরকম কিন্তু আলোচনা হয় না, সেই জন্য আমি আবার ধন্যবাদ জানাবো বিজনেস স্ট্যান্ডার্ডকে এটা আয়োজন করার জন্য। আমরা সবসময় করে থাকি অ্যাডাপ্টেশন, মিটিগেশন, এগুলো নিয়ে বেশি ব্যস্ত থাকি, কিন্তু লস অ্যান্ড ড্যামেজটা আসলে খুবই জরুরি। ইট ইজ অলসো ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল পিলার্স অফ ক্লাইমেট চেঞ্জ, অ্যাডভার্স ইম্প্যাক্টস যেগুলো। তো আমরা ইকোনমিক লস নিয়ে আমরা বেশি কনসেন্ট্রেট করি, কিন্তু নন ইকোনমিক লসটার ইম্প্যাক্টটা হচ্ছে আরও অনেক ডিপ এবং লং স্ট্যান্ডিং, মানে আরও বেশি লং টার্ম এফেক্ট। এটার মাধ্যমে এই যে ডিসপ্লেসড হচ্ছে একটা ফ্যামিলি, যে এডুকেশনের কথা বললো, তার এডুকেশন শেষ হয়ে যাচ্ছে ওখানে, ইমোশনাল লস হচ্ছে, এটার কথা কিন্তু আপনারা কেউ বলেন নাই। নন ইকোনমিক লসের কারণে ইমোশনাল লস হচ্ছে, কালচারাল একটা হচ্ছে, এগুলো খুবই আসলে দেখার বিষয়। এগুলা নিয়ে আসলে আলাদাভাবে সেপারেটলি আরও বেশি বসা উচিত, অ্যাওয়ারনেস বিল্ড আপ করা উচিত, ক্যাপাসিটি বিল্ডিং, এবং একটা পুলের কথাও আসছে, একটা পুলের মাধ্যমে কিন্তু এগুলো আলোচনা করা যায়। এখন আপনার ইয়েগুলোতে আসি কোশ্চেনে। আজকে আমরা মেইনলি বসেছি হচ্ছে কিভাবে প্রাইভেট সেক্টরকে আরও বেশি ইনভলভ করে ফান্ডিং আমরা মোবিলাইজ করতে পারি। তো ওই প্রসঙ্গে আপনি আলোচনা করছেন, আমি গভর্নমেন্টের কী হতে পারে পলিসি রেকমেন্ডেশনস সেটা আমি আলোচনা করছি। গভর্নমেন্ট কিন্তু এখন অনেক ধরনের ইনোভেটিভ অ্যাপ্রোচে গেছে। একটা ফার্স্টে আমি যদি বলি, একটা হচ্ছে ফিনান্স ডিভিশন ক্লাইমেট বাজেট ট্যাগিং একটা করেছে, এটা মিনিস্ট্রি ওয়াইজ, প্রত্যেকটা মিনিস্ট্রিতে ক্লাইমেট চেঞ্জ বিষয়ক একটা সেল আছে, এবং সেখানে ফোকাল পয়েন্টও আছে। ফোকাল পয়েন্টের মাধ্যমে কিন্তু প্রতি বছর একটা বাজেট সাবমিট করতে হয় ক্লাইমেট ফিনান্স রিলেটেড ইয়েতে, কী তাদের প্রয়োজন কোন কোন খাতে। তো এটা একটা নতুন ইন্ট্রোডাকশন হচ্ছে, ওয়ার্ল্ডের খুব কম দেশে এটা হয়েছে। আরেকটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি, এটাও একটা রোল মডেল বলা যায় ওয়ার্ল্ডে, গ্লোবাল, সেটা হচ্ছে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ।
ইটস এ ইউনিক কান্ট্রি লেড মাল্টিটিয়ার একটা ইয়ে হয়েছে অ্যাপ্রোচের মাধ্যমে গভর্নমেন্ট, ডেভেলপমেন্ট পার্টনার এবং প্রাইভেট সেক্টর ইন কোলাবোরেশন উইথ ইচ আদার একটা প্ল্যাটফর্ম হয়েছে। এটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে টু মোবিলাইজ এই যে ক্লাইমেট ফিন্যান্সের যে গ্যাপটা আছে সেটাকে রিডিউস করা। গভর্নমেন্ট অ্যালোন ক্যানট সলভ দিস প্রবলেম, একার পক্ষে সম্ভব না। ইট নিডস আ হোল অফ দ্য গভর্নমেন্ট অ্যাপ্রোচ, একটা হোলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে আসলে এই প্রবলেমটা সলভ করতে হবে। আপনারা অনেকেই বলেছেন, এই যে শামসুদ্দোহা সাহেব, তারপর মির্জা শওকত সাহেব বলেছেন, এটা আসলে আমাদের এখন বিদেশের ফান্ডিংয়ের দিকে তাকায় থাকলে হবে না, কারণ তারা যেই কমিটমেন্ট দিচ্ছে সেটা দিয়ে আসলে আমাদের ফুলফিল মোটেও হবে না। গভর্নমেন্টকেই চিন্তা করতে হবে তার প্রবলেমটা সলভ করার জন্য। গভর্নমেন্টের পাশাপাশি প্রাইভেট সেক্টর আছে, তারপরে বিভিন্ন অর্গানাইজেশন আছে। প্রাইভেট সেক্টরের সম্বন্ধে যদি আমি বলি, বাংলাদেশে প্রাইভেট সেক্টর ইজ আ গ্লেরিং এক্সাম্পল। উই হ্যাভ আ ভেরি ভাইব্রেন্ট প্রাইভেট সেক্টর, যারা 80s দিকে আরএমজি সেক্টরটাকে একটা পর্যায় থেকে শুরু করে আজকে ওয়ার্ল্ডের মধ্যে, আমি জানি না এখনও সেকেন্ড কিনা, এখনও সেকেন্ড পজিশনে আছে। ইট ওয়াজ ডিউ টু দ্য ইনিশিয়েটিভ অফ দ্য প্রাইভেট সেক্টর। সো উই মাস্ট ইনভলভ দেম মোর, তাদেরকে আমরা বেশি ইনভলভ করতে হবে। আরেকটা জিনিস যেটা প্রয়োজন, আপনি বলছেন এই ইয়েটাকে স্ট্রেনথেন করার জন্য, ইন্টারমিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন। একটা বড় সমস্যা হচ্ছে আমাদের দেশে, উই ল্যাক ইন প্রপার কোঅর্ডিনেশন। একটা মিনিস্ট্রি একটা কাজ করছে, কিন্তু দেখা যাচ্ছে ওই মিনিস্ট্রির সাথে আরেকটা মিনিস্ট্রিরও আপনার অ্যালোকেশন অফ বিজনেসে ওটা ওই নেচারের কাজ আছে, কিন্তু তাদের মধ্যে প্রপার সমন্বয় নেই, স্ক্যাটার্ড ওয়েতে কাজ হচ্ছে। তারপর ফান্ডিংও হচ্ছে, সেটাও ফ্র্যাগমেন্টেড ওয়েতে। সেটাকে ওয়াই নট উই কোঅর্ডিনেট একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে এসে, যেমন বিসিডিপি একটা হয়েছে, পিপিপি একটা মডেল আছে আমাদের, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে কিন্তু আমরা চিন্তা করতে পারি অনেক ফান্ডিংয়ের। তারপর ওই যে ক্লাউড ফিন্যান্সিং বা ফান্ডিং যেটা, হ্যাঁ, এটা ইটস আ ভেরি গুড কনসেপ্ট। আমরা ব্লেন্ডেড ফিন্যান্সের কথা চিন্তা করতে পারি, ইনোভেটিভ ক্লাইমেট ফিন্যান্সিং, যেটার মধ্যে গ্রিন বন্ড হতে পারে, ইকুইটি, এইভাবে অনেক ধরনের চিন্তা করা যায়। আসলে এটা নিয়ে আসলে অনেক বেশি আরও ডিসকাশন দরকার। কিন্তু আপনারা কি কোনো উদ্যোগ নেবেন প্রাইভেট সেক্টরকে এর সাথে এনগেজ করার জন্য? অবশ্যই নিব। কি হতে পারে সেটা আপনাদের? এটা তো একটা, যেমন বিসিডিপি একটা প্ল্যাটফর্ম হয়েছে, সেখানেও প্রাইভেট সেক্টর ইনভলভমেন্ট আছে। অলরেডি এটার একটা ফার্স্ট বোর্ড মিটিং হয়েছে, আরেকটা খুব শিগগিরই হতে যাচ্ছে। তো এখানে আমরা বিভিন্ন ব্যাঙ্কেবল প্রজেক্টের ইয়েগুলো আসছে কনসেপ্ট, হাউ উই ক্যান গো ফর মোর ব্যাঙ্কেবল প্রজেক্টস, যাতে করে আমরা সহজে বিভিন্ন ইয়েগুলো নিতে পারি, টেক আপ করতে পারি। এই কনসেপ্টটা আগে ছিল না। তারপর সিএসআরের কথা আজকে আসছে। সিএসআর শুধু ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে কনফাইন না থেকে এটা অন্যান্য ইয়েরাও কিন্তু নিতে পারে তাদের উদ্যোগ হিসেবে, প্রাইভেট সেক্টর নিতে পারে, তারপর মাল্টি ন্যাশনাল কোম্পানিজ নিতে পারে। তো এইভাবে আসলে আমাদের চিন্তা করতে হবে, আমাদেরকে অনেক বেশি এফোর্ট দিতে হবে। শুধু এরকম রাউন্ড টেবিল করে ইয়ে করলে হবে না, উই হ্যাভ টু গো ফর অ্যাকশন। আর উই ডোন্ট, এখন ব্লেম গেম থেকে বের হয়ে এসে আমাদের সবাইকে কম্বাইন্ড এফোর্ট নিয়ে কাজ করতে হবে, কালেকটিভ এফোর্ট। গত কপে যাওয়ার সুযোগ হয়েছিল, COP 30-তে অ্যাজ এ টিম লিডার আমার, মানে আই বিকেম আ ক্রাইসিস লিডার, বিকজ যাদের যাওয়ার কথা ছিল লিডারশিপ, তারা যেতে পারেনি বিভিন্ন কারণে। তো তখন ওদের একটা ইয়ে ছিল এবার থিম, মুচিরাও। মুচিরাও ইজ আ ব্রাজিলিয়ান পর্তুগিজ ওয়ার্ড উইচ মিনস কালেকটিভ এফোর্ট। সো কালেকটিভ এফোর্ট ছাড়া আসলে কোনো কিছু করা সম্ভব না। বাস্তবায়ন করতে গেলে উই নিড টু হ্যাভ আ টাইম বাউন্ড, একটা অ্যাকশন প্ল্যান হতে হবে, রোডম্যাপ, এবং প্রত্যেকে এখানে ইনভলভ হতে হবে। বললে হবে না যে গভর্নমেন্টের একার দায়িত্ব, যার যেটা দায়িত্ব তাকে সেভাবে সিনসিয়ারলি কাজ করতে হবে। ইন দ্য এন্ড এটা আমাদের দেশের জন্য প্রয়োজন। এটা ছিল আপনার প্রথম। আরেকটা কি কোশ্চেন ছিল জানি? আরেকটা কর্পোরেট কি একটা জানি বলছিলেন? একটা হচ্ছে যে স্যার, প্রাইভেট সেক্টরকে ইনসেন্টিভাইজ করা যায় কিনা, যে তারা যদি এই ক্লাইমেট চেঞ্জ এরকম জায়গাতে তারা ফান্ড প্রোভাইড করে, তো তাদের কোনোভাবে সাপোর্ট, পলিসি সাপোর্ট, আচ্ছা, এগুলো ইউ ক্যান থিঙ্ক। এটা প্রাইভেট সেক্টর যদি মানে ইফ দে শো দেয়ার কিন ইন্টারেস্ট, তাহলে তারা কোনো কনসেপ্ট নোট নিয়ে বা ইয়ে করে আমাদের কাছে আসলে আমরা এটা অবশ্যই দেখব। আমরা বেশি চাই যে প্রাইভেট সেক্টরকে ইনভলভ করতে। গভর্নমেন্টের রোলটা হচ্ছে টু রেগুলেট। গভর্নমেন্ট তো সব করতে পারবে না, আমাদেরকে তো দিতে হবে অনেক কিছু। গভর্নমেন্ট রেগুলেট করবে, মনিটরিং করবে, প্রাইভেট সেক্টর আগে আসবে কাজ করতে তাদের নিজের উদ্যোগেই। আমার মনে হয় এটা সম্ভব যদি আমরা করি। আপনার একজন কলিগ যেটা বললেন, ইউসুফ মেহেদি, যে 700 প্রজেক্ট সোফার হয়েছে, সোফার হ্যাজ বিন সাকসেসফুল, 4000 crore টাকা। হ্যাঁ, ওকে। তো এটা অনেক হচ্ছে যে পাইলট বেসিসে, যেটা আমি যদি ঠিক বুঝে থাকি, পাইলট বেসিসে। তো অনেক
প্রজেক্ট রিমার্কেবল সাকসেসফুল বলছেন, তো পাইলট বেসিসে যেটা সাকসেসফুল হয় সেটাকে তো Roll out করা যায়। রোল আউট করা যেতে পারে, তো সেটা হয়নি কেন? এটা তো সরকারি, তো এই কাজটা সরকারেরই তো করার কথা নাকি? এটা কি স্যার? আচ্ছা, এটা আমি বলি। আমি বলি আসলে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড এটা কিন্তু এটাও একটা রোল মডেল হিসেবে কিন্তু এস্টাবলিশ হয়েছিল, যেটা আপনি বললেন শামসুদ্দোহা সাহেব। কিন্তু এটা আসলে না বললেই না, বলতে দ্বিধা নাই যে এটা বিভিন্ন সময় বিভিন্নভাবে এটাকে মিসইউজ করা হয়েছে। আমি গভর্নমেন্টে থাকলেও আমি বলতে পারি নির্দ্বিধায় যে এটাকে পলিটিক্যালি প্রচুর ইনফ্লুয়েন্স করা হয়েছে, যেটা করা মোটেও উচিত হয় নাই। তাদেরকে সৃষ্টি করা হয়েছিল অ্যাজ আ স্ট্যাচুটরি বডি। স্ট্যাচুটরি বডি মানে কি, তার নিজস্ব অটোনমি থাকবে কাজ করার জন্য, ইন্ডিপেন্ডেন্টলি সে কাজ করতে পারবে, বাট দে কুডন্ট ডু দ্যাট। আমি নিজে আসছি এখানে 1 বছর আগে, আমি মাঝে মাঝে ট্রাস্ট ফান্ডের ইয়েগুলো করি, আমি তখন করতে গিয়ে আমার এটা একটা অবজারভেশন, অনলি যখন ফান্ডিংয়ের প্রয়োজন হয় তখন দৌড়াও ট্রাস্ট ফান্ডের দিকে, কিন্তু তাদেরকে যে একটা ইনস্টিটিউশনাল শেপ দেওয়া, এটা কোনো সময় কোনো গভর্নমেন্ট চিন্তা করে নাই। আমি নিজে একজন গভর্নমেন্ট অফিসার, কিন্তু আমি এটা স্বীকার করলাম। বাট নাও টাইম হ্যাজ কাম, যদি এটাকে ইনস্টিটিউশনাল শেপ দিতে হয় তাহলে সবাইকে কালেকটিভলি আগে আসতে হবে। এই যে এটার যে ধাপগুলা, এখানে যে কোনো প্রকল্প যখন উঠে প্রস্তাবগুলা, এটা প্রথমে একটা সাব টেকনিক্যাল কমিটির মাধ্যমে উঠে, গতকালকে আমরা করলাম, আপনিও ছিলেন। সেটা পরে ওখানে যে রেকমেন্ডেশন হয় সেটা আবার উঠে হচ্ছে আরেকটা টেকনিক্যাল কমিটিতে, হেডেড বাই আমাদের সেক্রেটারি। ফাইনালি সেটা উঠে ট্রাস্টি বোর্ডে, যেটা আমাদের অ্যাপেক্স বডি। এখানে শুধু গভর্নমেন্টে, এখানে গভর্নমেন্টের বাইরে আছে প্রাইভেট সেক্টর, এখানে এক্সপার্ট আছে, একাডেমিক আছে, একাডেমিশিয়ান, তো সবার ইয়েতেই কিন্তু এই কাজটা হচ্ছে। কিন্তু এটার মধ্যে যেটা আরেকটা কথা বললেন যে এখন স্বচ্ছতা, উই নিড টু এনশিওর আ প্রপার ট্রান্সপারেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবল মেকানিজম, যাতে করে এই কাজগুলো আমরা সঠিকভাবে করতে পারি। এর কোনো বিকল্প নাই, একটা শক্তিশালী মেকানিজম তৈরি করতে হবে এবং প্রত্যেকের একটা পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে। আমরা কিন্তু বলি এক, কিন্তু কাজ করি না সেটা। আমরা যেটা বলবো আমাদের কাজে কর্ম সেই জিনিসটা মিল থাকতে হবে। উই নিড টু হ্যাভ আ পজিটিভ মাইন্ডসেট। আর দেশের প্রতি একটা প্যাট্রিয়টিজম থাকতে হবে, যেটা উই ল্যাক, সাংঘাতিকভাবে ল্যাক করি। আমরা খালি পার্সোনাল গেইন দেখি, উই ডোন্ট থিঙ্ক ফর আওয়ার কান্ট্রি। তো আমি লাস্টে একটা কথা বলবো, লেট আস টার্ন টুডেজ ক্লাইমেট চ্যালেঞ্জেস ইন্টু টুমরোজ রেসিলিয়েন্স থ্রু পার্টনারশিপ অ্যান্ড শেয়ার্ড রেসপন্সিবিলিটি। এটা ছাড়া আর কোনো বিকল্প নেই, দের ইজ নো আদার অল্টারনেটিভ। থ্যাংক ইউ সো মাচ। স্বপ্ন বাপ্পা, আপনি জাস্ট সে সামথিং, ক্লোজিং রিমার্কস। থ্যাংক ইউ। আমি শেষে যেটা বলতে চাই যে আমরা যে স্টেক হোল্ডার এখানে এসেছি, আমরা যারা, আমাদের সবারই যে ইনপুটগুলো, এটা নিয়ে যেই প্রসিডিংসটা হবে সেটা আমরা অবশ্যই আবার শেয়ার করবো, উইল গেট ব্যাক। আর যে সাজেশনগুলো উঠে আসলো, যেমন ইনসেন্টিভ প্যাকেজটা কীরকম হতে পারে, কিংবা আসলে এই প্যাকেজটা ডিজাইন করার জন্য আসলে একটা আলাদা কর্মযোগ্য হতে পারে, তো এই সমস্ত জায়গাতে প্র্যাকটিক্যাল অ্যাকশনের যে নলেজ রয়েছে, আমরা এইটা আমাদের তৃতীয় ফেজের, আমরা এখন 3B আমরা এখন ডিজাইন করছি। তা আমি মনে করি যে আসলে আমাদের এখানে অনেক কিছু দেওয়ার সুযোগ রয়েছে, এবং in any form we are happy to contribute in the design part also, to gather more knowledge and learnings. আমরা definitely we will be continuing this conversation with you all. Thank you. Thanks a lot. ওকে, থ্যাংক ইউ। আবু আলম ভাই, বাংলাদেশ ব্যাংকের যেটা ইশরাত বললেন যে আপনার প্রোডাক্ট ডিজাইন ব্যাংকের জন্য, আমার মনে হয় যে এখানে ওনাদের অনেকের সাথে আপনারা সেটা নিয়ে বসতে পারেন এবং আসলে রিয়েলি কিছু কাজ। আসলেও এখানে আমার কথাটা মনে হয় একটুই হয়েছে যে সিএসআর ফান্ড ব্যাঙ্কগুলো করতেছে, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, সেটা চলতেছে এবং সেটা রেগুলার বেসিসে চলতেছে। আমি ব্যাঙ্কেবল প্রোডাক্ট, স্যার যেটা বললেন আর কি, যে ব্যাঙ্কেবল, সেখানে ব্যাঙ্কও প্রফিট করবে, মানে যার লস অ্যান্ড ড্যামেজ হচ্ছে সেও কিছু পাবে, এই যে উইন উইন সিচুয়েশন, এর এক্স্যাক্টলি স্যার এটাই আমি বলতে চাচ্ছি, যে একদম ফ্রি অফ কস্ট না, কিন্তু এখানে কস্ট আছে। বাট সো থ্যাংক ইউ এভরিবডি। আপনারা এই আপনাদের ব্যস্ততা সত্ত্বেও আজকের এই ইম্পর্ট্যান্ট পলিসি ডায়ালগে যুক্ত হওয়ার জন্য। আমি এখানে আপনার অনেক আলোচনাই এসেছে, আপনারা শুনেছেন, এবং আলটিমেট কথা হচ্ছে যেটা বুঝলাম যে আসলে আমাদের রিসোর্স আমাদেরকেই মোবিলাইজ করতে হবে। এটা এতদিন যেটা বাইরের উপরেই আমরা আশা করতাম যে এগুলা ডেভেলপমেন্ট পার্টনার বা ডোনার বা ডেভেলপ কান্ট্রিজ থেকে আসবে, তো সেটা না, এটা আসলে কিভাবে আমাদের ওন রিসোর্স এটা পুল করা যায় সেটাই আসলে চেষ্টা, এবং আসলে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি এই ফান্ডটা চালানোর জন্য সেটাও একটা
খুবই এখানে একটা ভাইটাল পয়েন্ট ছিল। দেন হচ্ছে যে আসলে প্রাইভেট সেক্টরকে কিভাবে এনগেজ করা যায়, তো সেগুলো নিয়ে এসেছে। বাট আমি বলবো যে আরেকটু আমি একটু ডিপ আশা করেছিলাম যে প্রাইভেট সেক্টরের তাদের আসলে স্ক্যাটার তারা অনেক করছে। আমাদের প্রাইভেট সেক্টর কিন্তু বাংলাদেশে প্রচুর সিএসআর করে। আমি যদি ধরেন যে কোভিডের সময় এরা যে ইন্ডিভিজুয়াল প্রাইভেট সেক্টর যে কিভাবে তারা সিএসআর অ্যাক্টিভিটিস করেছে বাংলাদেশে যে কোনো ডিজাস্টারে করে, তো এদের আসলে কিভাবে পুল করে একসঙ্গে আনা যায়, আমার মনে হয় যে সেটা একটা চ্যালেঞ্জ, বাট নট ইম্পসিবল। হ্যাঁ, ইটস পসিবল সরকার যদি লিড দেয় এবং এই যে ওনাদের মতো স্টেক হোল্ডার আছেন প্রাইভেট সেক্টর, এখানে ধরেন যে এফবিসিসিআই বা বিভিন্ন চেম্বার, বিজিএমএ এদের এনগেজ করে আমার মনে হয় যে একটা ভালো কোনো একটা প্ল্যাটফর্ম করা পসিবল। সো আপনাদের সবার ইনপুটের জন্য সবাইকে ধন্যবাদ এবং আলোচনা আমরা শেষ করছি। লাঞ্চ আছে, আপনারা এটা এখানে বসেও খেতে পারেন অ্যান্ড টেক অ্যাওয়ে করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।